আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এম এ ফাহাদ জয় 49 ব্যাচ থেকে কোটেক সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত হায়ার এডুকেশন ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এর এপিসোড 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে অর্থাৎ গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম চায়না সম্পর্কে, কিন্তু আজকের এপিসোডটা আমাদের সবার জন্য একটু স্পেশাল। আমাদের সবারই ড্রিম থাকে, আমাদের অনেকেরই ড্রিম থাকে ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইউএসএ তে হায়ার স্টাডিজ করতে যাওয়ার। তো আজকে আমরা সেশনে আলোচনা করতে যাচ্ছি এক্সপ্রেসের হার্ভার্ড নামে খ্যাত নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি সম্পর্কে। তো আজকের সেশনটা আমাদের জন্য একটু প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে। আমাদের আজকের এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের বড় ভাই অভিষেক দাস গুপ্ত ভাই ফ্রম বুডেক্স 44 ব্যাচ। তো ভাই বুটেক্সে থাকাকালীন টিএমটিএম ডিপার্টমেন্টে থেকে পড়াশোনা করেছেন, কিন্তু তিনি বর্তমানে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ফাইবার অ্যান্ড পলিমার সায়েন্সে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন। ভাই আমাদেরকে বর্ণনা করবেন কিভাবে আমরা জিআরই, এসওপি এবং প্রোফাইল প্রোফাইল দিয়ে প্রোফাইল করার মাধ্যমে কিভাবে আমরা ইউএসএতে অ্যাপ্লিকেশনের জন্য টপ টায়ার ইউনিভার্সিটিতে আবেদন করতে পারি। সুতরাং আর দেরি কিসের, অভিষেক ভাই, নাও দ্য ফ্লোর ইজ ইয়োর্স, প্লিজ স্টার্ট। ওকে, থ্যাংক ইউ ফরহাদ, তোমাকে আমার পরিচয় করে দেওয়ার জন্য। আশা করি কথা শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে কথা। আপনি ক্যামেরাটা অন করেন। আচ্ছা, দাঁড়াও। ক্যামেরাটা কি অন হয়েছে? জি ভাই। আচ্ছা, এরপর স্ক্রিনটা শেয়ার দেওয়া লাগবে। স্ক্রিন ভিজিবল। স্ক্রিনও দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, তো আমার পরিচয় আসলে ও দিয়ে দিয়েছে। তো আমার আসলে আমি নিজেকে অত পরিচয় দেওয়ার মতো ওখানে, আমি প্রথম যখন স্লাইড রেডি করছিলাম, আমি আমার কোনো ইয়ে রাখি নাই ওখানে, মানে ব্যাকগ্রাউন্ডে রাখি নাই। পরে পিয়াস বলার পরে একটা স্লাইড এড করছি আর কি। ঠিক আছে। তো আর আমি আসলে গুগল মিট একটু মানে একটু আনকমফোর্টেবল। তো ইন এনি কেস যদি স্লাইড দেখা না যায় বা কথা শোনা না যায়, তোমরা প্লিজ মানে আমাকে ইন্টারাপ্ট করবে আর কি, ইন্টারাপ্ট করে রেসপন্স করি। ওকে। হুম। আচ্ছা, আমার কথা কি মানে ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা একটু মানে বললে ভালো হতো আর কি। ভাই পুরোপুরি ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আচ্ছা, তো এই সেশনটা ধরতে গেলে আমি মানে আমরা আমাদের যে মোটিভ সেটা হচ্ছে যে ইউএসএ তে আমরা হায়ার স্টাডিজ এর জন্য যদি আসতে চাই, তাহলে আমাদের ধরো কি কি স্টেপ গুলো পার করা লাগবে, বা আমাদের চিন্তা ভাবনাটা কিরকম হওয়া জরুরি। যারা হচ্ছে যারা এখনো ধরো অ্যাপ্লিকেশনের পর্যায়ে নাই, যারা পিছনে আছে, মনে করো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, তাদের আসলে ধরো কিভাবে চিন্তা করা উচিত। ঠিক আছে। আর পাশাপাশি আমি চেষ্টা করব ধরো এখানে মানে পুরা ইউনিভার্সিটি, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস, এগুলোর মধ্যে বেশ কিছু টার্ম আছে যেগুলো একটু আহ, যেগুলো একটু মিসকনসেপশন আছে আমাদের। ঠিক আছে, তো আমি ওই জিনিসগুলো আসলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এটা আমার এক্সপেকটেশন থাকবে যে তোমরা প্রশ্ন করবা। আমি মানে স্লাইডের মাঝখানে হোক কিংবা শেষ করার পরে হোক প্রশ্ন করবা, কারণ প্রশ্ন করলে আসলে মানে আমি বলতে পারবো। বা না হলে দেখা যাবে কি যে আমি কোনো জিনিস মানে বলতে চাচ্ছি বাট আমি ভুলে গেছি সেটা। তো এটা হওয়া আসলে উচিত না। উম তো আমার যদি একটু মানে জার্নি নিয়ে বলি, তো আমি ইউনিভার্সিটি, আমি বুটেক্সের 44 ব্যাচের স্টুডেন্ট, এবং আমি টিএমডিএম ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তো 2023 সালে। তো 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 এই যে
জার্নি, এই যে ইউএসএ আসার জার্নি, এখানের মধ্যে ধরতে গেলে রিসার্চ একটা মানে বড় পার্ট। ঠিক আছে। তো প্রথম আমি যখন বুটেক্সে এই করলাম মানে ভর্তি হলাম বা ক্লাস শুরু করলাম, তখন অত বেশি আমরা রিসার্চের সাথে ধরো মানে পরিচিত ছিলাম না। পরে যখন 2020 থেকে ধরো কোভিড-19 ওই সময়টা শুরু হলো, তখন ধরো ক্লাস ছিল না, আমি এইতে ছিলাম, বাড়িতে ছিলাম। তো ওই সময় ধরতে গেলে রিসার্চটাকে একটু মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ধরো এজ এ স্টুডেন্ট তুমি বাসায় বসে আসলে এরকম রিসার্চ করাও তো একটু টাফ। তো ধরতে গেলে কোভিড এর একটু আগেই আমি এই আরডুইনো নিয়ে একটু কাজকর্ম শুরু করেছিলাম। তো আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার ডিভাইস। এটা দিয়ে তুমি হচ্ছে কিছু আইওটি রিলেটেড কাজকর্ম তুমি করতে পারবা। উম, আরো যদি ইজি করে বলি, ধরো এই যে আমাদের কম্পিউটারের যেমন একটা মাদারবোর্ড আছে, তো সেটা আসলে কম্পিউটার বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করে, তার মধ্যে প্রসেসর বা জিনিসগুলো থাকে। তো আর্ডুইনো হচ্ছে খুবই খুবই সিম্পল একটা এরকম জিনিস। তো আমাদের টিএমডিএম ডিপার্টমেন্টে আমাদের আগের ব্যাচ, অর্থাৎ আমি 44 ব্যাচ, 43 ব্যাচ থেকে এই ধরনের টুকটাক কাজ শুরু হয়েছে। তখনও মাত্র শুরু হয়েছিল আর কি আমাদের কাজগুলো। মানে তারিক রেজাত স্যার এবং অনুপম স্যার আসলে এই জিনিসগুলো তখন মাত্র শুরু করেছিল। তো ওরকম কিছু ইকুইপমেন্ট আমার কাছে ছিল, মানে নিজের কেনা। পরে 20 সালে আমি কিছু এরকম রিয়েল টাইম ডিভাইস বানানোর চেষ্টা করেছি, যে কিভাবে ওয়াইফাই এর মাধ্যমে ডেটাগুলো সার্ভারে তোলা যায়। তারপরে এরপরে ধরো অল্প কিছু রেজাল্ট পাওয়ার পরে মানে আমি সেগুলো চেষ্টা করছি যে মানে পেপার হিসেবে ইয়ে করার, মানে স্ট্রাকচার দেয়া। তো পেপারের আগে অবশ্যই পোস্টার ছিল, পোস্টার প্রেজেন্ট করলাম আমি কনফারেন্সে। এই যে 21-22 সালে পোস্টারে বিভিন্ন কারেকশন আসছে, সবাই বিভিন্ন মতামত দিয়েছে, ওগুলোর উপর বেস করে তারপর পেপার ইয়ে করলাম। এবং ফাইনালি যখন আমি আন্ডারগ্রেড শেষ করি, তখন আসলে আমি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করা শুরু করেছি আর কি। তো কম্পিউটার ভিশন হচ্ছে ধরো মানে নাম যেটা, যে কম্পিউটার ভিশন মানে হচ্ছে এই যে কম্পিউটারকে মানে ভীষণ রিলেটেড জিনিস কম্পিউটার দিয়ে সলভ করা। এই যে যেমন ধরো অটোনোমাস মানে অটো ড্রাইভিং যে কারগুলো আছে, তারা কিন্তু রাস্তা, ডেপথ, স্পিড এর সব কিন্তু বুঝে। তো এই যে অটোমেটিক ড্রাইভিং কার, এগুলো অনেক অনেক হাই লেভেল। আমি আমি যে সিম্পলি যে কাজ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানে কম্পিউটার ভিশন ইউজ করে ফেব্রিকের ফল্ট ডিটেকশন করার চেষ্টা করছিলাম। তো তখন কিছু ইয়ে ছিল, মানে প্রবলেম ছিল, প্রবলেম গুলো সলভ করে মোটামুটি একটা একটা প্রজেক্ট দাঁড়া করিয়ে ওইটার পেপারটা আমি পাবলিশ করছিলাম। তখন 23 সালে কাজ শেষ হয়েছে, পরে 24 সালে এটা পাবলিশ হলো। এর পরবর্তীতে আমি বুটেক্স থেকে পাশ করার পরবর্তীতে সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলে জয়েন করলাম, মানে ফ্যাক্টরিতে। এটা একটা ওভেন ফ্যাক্টরি গাজীপুরে। আহ, তারপর ওখানে কিছুদিন থাকার পর 7-8 মাস, 8 মাস ছিলাম মানে ওখানে। এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আমি লেকচারার হিসেবে জয়েন করেছি। তো তার পরবর্তীতে আমি পিএইচডি শুরু করলাম আর কি। ও, ওখানে ছিলাম 1 বছর, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে 1 বছর ছিলাম। ও, তো ওখানে আমি মেকানিক্যালের সাবজেক্ট গুলো নিতাম টেক্সটাইল ডিপার্টমেন্টে, যেহেতু আমার আন্ডারগ্রেড ছিল টিএমডিএম থেকে। এবং 25 সালে আমি মানে গত ফলে, অর্থাৎ fall 2025-এ আমি এনসি স্টেটে পিএইচডি করা শুরু করলাম পিএইচডি স্টুডেন্ট হিসেবে। তো এখানে আমি একটা ছোট অ্যারো দিয়েছি, সেটা হচ্ছে 23 থেকে 25 সাল। সেটা কারণ হচ্ছে যে এই পিএইচডি ফুল ফান্ডিং ক্র্যাক করার পিছনে অ্যাকচুয়ালি ওই কাজগুলোই দায়ী, অর্থাৎ আমার রিসার্চ ওয়ার্কটাই দায়ী, যেটা আমি 23 সালে কমপ্লিট করেছিলাম। দাদা, তো আপনার হুম, স্লাইডটা দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড শেয়ার কি অফ হয়ে গেল? হ্যাঁ, এরকম ইয়ে করে মানে কোনো কিছু দেখা না গেলে সাথে সাথে বললো আর কি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এই অবস্থায় দেখ, কারণ এরকম হলে আমি ক্লোজ হয়ে গেলে এটা বুঝতে পারবো, মানে ফুল স্লাইড শো না দিয়ে। ওকে। তো আহ, এখানে এই ছোট অ্যারোটা দেওয়ার কারণ হলো যে এই পিএইচডি ক্র্যাক করার পিছনে আসলে ওই আমার আন্ডার গ্রেডের কাজটাই ধরতে গেলে দায়ী। মানে আন্ডার গ্রেডের কাজটারই কন্ট্রিবিউশন বেশি, এবং আমি এখনো ধরতে গেলে ওই কাজটারই একটা কন্টিনিউশন করে যাচ্ছে আর কি। ঠিক আছে। তো এখন কি করতেছি বা কি ধরনের কাজ এখন করছি, ওটাতে আমি একটু পরে আসি। তো এটা হচ্ছে একটা আউটলাইন যেটা আমি মোটামুটি আজকে
প্রেজেন্টেশনের জন্য সাজিয়েছি। এখানে কিছু স্কলারশিপের টার্ম, তারপর ডকুমেন্ট কি কি লাগবে, এরপরে আমাদের অ্যাপ্লিকেশন টাইমলাইন, যে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে হলে কখন থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করা উচিত, আর কিছু ইমেলিং এর কনসেপ্ট, আর এসওপি এল1 নিয়ে টুকটাক দু একটা কথা বলবো। তো আমি জানি না আসলে, মানে আমি আসলে, ঠিক আছে আমি ফ্যাকাল্টি ছিলাম, কিন্তু অনেকদিন ক্লাস না নিতে না নিতে আমি এখন জানি না আমি যে তাড়াতাড়ি কথা বলছি না আস্তে কথা বলছি। তোমাদের কারো বুঝতে হলে মানে বলো, মাইক্রোফোন অন করে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আসি যে এই স্কলারশিপের বিষয়টা। তো স্কলারশিপের ইয়েটা হচ্ছে কি, যে এই যে গত এপিসোডে কিন্তু অনেক কুমার সুজয় ভাই চাইনিজ স্কলারশিপের কথাটা বলেছে। তো এখানে ইউএসএ তে স্কলারশিপ, মানে আমি প্রথমে আগে স্কলারশিপের জিনিসটাই আসি, এটা যদি মাস্টার্স বা পিএইচডি হিসেবে আমি ভাগ করি, তো এই কয়টা স্কলারশিপ হচ্ছে যেগুলো হচ্ছে পপুলার স্কলারশিপ বিভিন্ন দেশের জন্য। যেমন ইউএসএ টা হচ্ছে ফুল ব্রাইট, জার্মানিটা ড্যাড, তারপরে এই যে ইরাসমাস মুন্ডুস যেটা, সেটা হচ্ছে ইউরোপের, সেটা তোমার দুইটা মাস্টার্স, জয়েন্ট মাস্টার্স। হ্যাঁ, তারপরে কমনওয়েলথ হচ্ছে ইংল্যান্ডের, এটা হচ্ছে মাস্টার্সেও দেয়, পিএইচডি তেও দেয়। এরপরে জাপানের আছে, কোরিয়ার আছে, চাইনিজ আছে। তো চাইনিজটা নিয়ে আহ, অনেক সুজয় ভাই কথা বলেছে অলরেডি। তো ইউএস এর ক্ষেত্রে এখন আমি এইখান থেকে শুধুমাত্র ইউএস এর অংশটা ফোকাস করব। তো ইউএস এর ক্ষেত্রে যে স্কলারশিপটা মানে আছে, বা আমি অল্প নলেজ যেটা আছে সেটা হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপটা। কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপটা এটা ধরতে গেলে খুবই খুবই কম্পিটিটিভ। ঠিক আছে, মানে এটা যথেষ্টই কম্পিটিটিভ। এটা সম্ভবত ইউএস এমবেসি এরা প্রতি বছর দেয় এমবেসি থেকে। বাট মানে আমার ইয়েতে আমি এখনো পর্যন্ত এরকম মানে অ্যালামনাই দেখি নাই যারা আসলে ফুল ব্রাইট ক্র্যাক করতে পেরেছে। তারপর এটার রিকোয়ারমেন্ট বা কি, এটা আসলে আমার খুব একটা আইডিয়া নাই। তো সেজন্য এই যে ধরো কোরিয়ান স্কলারশিপ, চাইনিজ স্কলারশিপের মতো ইউএস এর বিষয়টা এরকম না। ইউএসএ এরকম মানে সেন্ট্রালি এরকম কোন স্কলারশিপের আন্ডারে ধরতে গেলে আমরা আসি নাই, বা আমি আসি নাই, বা আমার আশেপাশে যারা আছেন তারাও ওইভাবে আসে নাই। তো আমাদের রুট যেটা, বা আমরা যেভাবে আসি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে। অর্থাৎ ইউনিভার্সিটিতে ধরো, ইউনিভার্সিটিতে দুই ধরনের অ্যাপ্লিকেশন থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে প্রফেসর রিচ করে পাওয়া অ্যাপ্লিকেশন। দুই ধরনের। তো সেন্ট্রালি অ্যাপ্লিকেশন থাকে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলোতে এখানে যেসব ইউনিভার্সিটিতে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়, ধরো এনসি স্টেট বলো, ক্লেমসন, তারপর টেক্সাস টেক, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি আছে। ওইখানে তোমাদের একটা পোর্শন থাকে যে হ্যাঁ আমরা কিছু পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিব। তার কারণ হচ্ছে তার অ্যাকচুয়ালি কারণ যেটা, সেটা হচ্ছে রিসার্চ। ঠিক আছে, তোমার স্বাভাবিকভাবে ব্যাচেলরের পর মাস্টার্স স্টুডেন্ট কমে, পিএইচডি তে আরো কমে। সো কোনো এখানের আহ, যে নেটিভ যারা আছেন বা আমেরিকার বাসিন্দা যারা আছে, তাদের আসলে ওরকম পিএইচডি নেয়ার ইয়েটা একটু কম, হারটা একটু কম। তো যার কারণেই আসলে তারা এই রিসার্চের কাজগুলো করার জন্য তারা আমাদের আমাদের জন্য অপরচুনিটিটা ক্রিয়েট করে। তো ইউএসএ তে আসলে ধরতে গেলে এই স্কলারশিপের টার্মটা একটু মানে বেশ কয়েকটা টার্ম আছে। তো এটা আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ ক্লিয়ার করলে জিনিসটা সুবিধা হবে। তো এখন আমি ওই যে অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বললাম, সেন্ট্রাল অথবা প্রফেসর রিচ, ওটাতে আমি আবার পরে আসবো, অসুবিধা নেই। তো এর আগে আমি দেখি যে আসলে আমার আসলে খরচটা কোথায়, যে ইউএসএ তে যখন আমি পড়াশোনা শুরু করব আমার খরচটা কোথায়। তো এখানে দুইটা খরচ, একটা হচ্ছে টিউশন ফি আর একটা হচ্ছে স্টাইপেন্ড। তো টিউশন ফিটা হচ্ছে যেটা, ধরো এখানে আমি যখন পড়াশোনা শুরু করব আমার একটা টিউশন ফি আসবে। মনে করো এই যে ধরো জার্মানির কথা বলি, জার্মানিতে কিন্তু টিউশন ফি নাই। অর্থাৎ জার্মানিতে তুমি যেখানেই পড়ো, হফশুলেন নিদারহাইন বলো কিংবা মিউনিক, আচ্ছা মিউনিকের কথা আমি শিওর না, তো ওদের কিন্তু টিউশন ফিটা নাই। কিন্তু ইউএসএ এরকম না, ইউএসএ তে অলমোস্ট সব জায়গায় টিউশন ফি আছে এবং সেটা যথেষ্টই ভালো অ্যামাউন্টের। সো আহ যখন তুমি কোন একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবা বা এ করে পাবা, তখন ওই টার্মটা আমরা শুনি যে আমরা কত পার্সেন্ট ফান্ডিং পেয়েছি, আমরা কি 80% পেয়েছি, না 75%, নাকি ফুল ফান্ডিং। তো ফুল ফান্ডিং এর বিষয়টা হচ্ছে যে এই টিউশন ফিটা হচ্ছে কমপ্লিট মকুফ। তো ফুল ফান্ডিং স্কলারশিপের মিনিং হচ্ছে যে ধরো আমি একটা ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডিং স্কলারশিপ পেলাম, তার মানে হচ্ছে আমার টিউশন ফিটা মকুফ। আর স্টাইপেন্ড যেটা, সেটা হচ্ছে এজ এ স্যালারি।
যখন ইউনিভার্সিটিতে তুমি এখানে পড়াশোনা শুরু করবা, তোমার দুইটা খরচ, একটা হচ্ছে তোমার পার্সোনাল খরচ, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি। তো টিউশন ফি তো বললাম যে মকুফ হলো। এবার হচ্ছে বাকি যেটা কাজটা থাকে, বাকি বাকি খরচ যেটা থাকে সেটা হচ্ছে আমার থাকা খাওয়া এবং আমার পার্সোনাল কাজে যে টাকাটা ব্যয় হবে। তো এটাকে বলে স্টাইপেন্ড। এখন এই স্টাইপেন্ডটা এখানে ইউএস এর এস পার রুল, সেটা হচ্ছে স্টুডেন্টরা 20 ঘন্টা জব করতে পারে স্টুডেন্ট, এবং এটা খুবই স্ট্রিক্ট। 20 ঘন্টার বেশি জব যদি এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়, ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এটা খুবই আহ, মানে স্ট্রিক্ট আর কি। তো এখন এই 20 ঘন্টাটা, 20 ঘন্টা এখানে আমি লিখছি যে অন ক্যাম্পাস জব 20 আওয়ার্স পার উইক ইন ইউএসএ। তো এই 20 ঘন্টাটা তোমার ইউনিভার্সিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে তুমি এইটা ম্যানেজ করতে পারবা, ঠিক আছে, বা ম্যানেজ করতে হবে। যেমন ধরো ফেলোশিপের কথা যেটা বললাম, ফেলোশিপ, প্রথম পয়েন্টে আমি যে ফেলোশিপ লিখছি, এটা ফেলোশিপ মানে হচ্ছে আহ ইউনিভার্সিটিতে কিছু কিছু ফেলোশিপ থাকে যেটা খুব ব্রাইট স্টুডেন্টদেরকে দেয়া হয়। যখন সেন্ট্রালি অনেক সময় অ্যাপ্লাই করার পরবর্তীতে, মনে করো সেন্ট্রালি অ্যাপ্লাই করার পর তাকে বলা হলো যে তোমার টিউশন ফি মকুফ, অর্থাৎ এই প্রথম পয়েন্টটা, টিউশন ফি তোমার মকুফ, দেন তোমার স্টাইপেন্ড হিসেবে তোমাকে ফেলোশিপ দেওয়া হবে। সাধারণত ফেলোশিপটা হচ্ছে বছরের প্রথম বছরই শুধু দেয়, এরপর আর দেয় না। এই প্রথম বছর তুমি ফেলোশিপ দিয়ে চলতে পারবা, দ্বিতীয় বছর তোমাকে এই আরএশিপ অথবা টিএশিপে আসতে হবে, ঠিক আছে। আহ আরএশিপ টিএশিপে আমি আসতেছি। এর আগে যে টিউশন ওয়েবার নিলাম, টিউশন ওয়েবার কথাটা মানে হচ্ছে এই টিউশন ফিটা, অর্থাৎ আমার যে টিউশন ফিটা আছে একটা ভালো অ্যামাউন্টের টিউশন ফি পিএইচডি বা মাস্টার্স স্টুডেন্টের আছে, এটা ওয়েবার করা হচ্ছে মানে ওই ফুল ফান্ডিং স্কলারশিপটা। আমি যদি টিউশন ফি ওয়েব পাই তার মানে হচ্ছে হ্যাঁ আমার মেজরিটি কনসার্ন শেষ, মানে ম্যাক্সিমাম খরচ আমার শেষ। বাকি যে স্টাইপেন্ড যেটা, অর্থাৎ আমার বেতনটা মানে ম্যানেজ করা লাগবে। তো এই বেতনটা ম্যানেজ করার জন্য দুইটা বড় ইয়ে হচ্ছে, প্রমিনেন্ট রাস্তা হচ্ছে, একটা আরএশিপ আর একটা হচ্ছে টিএশিপ। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ যেটা আরএশিপ, সেটা মানে হচ্ছে তুমি একজন প্রফেসরের আন্ডারে কিংবা একাধিক প্রফেসরের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবা। তো এটা হচ্ছে সাধারণত যেসব ইউনিভার্সিটিতে তোমার রিসার্চ ফান্ড আছে, যেসব ইউনিভার্সিটিতে রিসার্চ ভালো করে বা বেশি করে, ওই ইউনিভার্সিটি গুলো এই আরএশিপটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এই যখন তুমি একটা ল্যাবে থাকবা, ওই ল্যাবের অবশ্যই একটা মোটিভ থাকবে। ধরো কোনো একটা ল্যাব মনে করো কম্পোজিট বানায়, কাদের জন্য, মনে করো প্লেনের জন্য বা এয়ারক্রাফটের জন্য, তখন হয়তো এয়ারক্রাফটের কোম্পানি থেকে ওই ল্যাবের মধ্যে কিছু ফান্ডিং থাকবে যে হ্যাঁ তোমরা এক্সপেরিমেন্ট করো, তোমরা এক্সপেরিমেন্ট করে দেখো এরকম কোনো ইনোভেটিভ কিছু বানানো যায় কিনা। তার মানে হচ্ছে ওই ল্যাবে ফান্ডিং আছে। এরপরে তুমি কি করবা, তুমি সপ্তাহে ওই 20 ঘন্টা চাকরি করবা ওই ল্যাবের আন্ডারে, এবং তোমার কাছে তোমার যেসব এক্সপেরিমেন্ট করা দরকার সেগুলো করবা। তুমি তোমার ইন্টেলিজেন্স ব্যবহার করবা, এবং যে কোর্স তোমার নেওয়া লাগবে ওই কোর্স তুমি নিয়ে কমপ্লিট করবা আর কি। তো এটা হচ্ছে বিষয়। আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে এখানে যে আন্ডার গ্রেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে খাতা কাটা, তাদের ল্যাব নেয়া, তারপর হচ্ছে তাদের গ্রেডিং করা, মানে গ্রেডিং করা মানে খাতা কাটাই। তারপর ইনভিজিলেটর হিসেবে ধরো পরীক্ষার সময় যে গার্ড দেয় ওইটা, কিংবা মাঝে মধ্যে ক্লাসও নিতে বলতে পারে। তো এটা কমপ্লিট ডিপেন্ড করছে সুপারভাইজার আর ডিপার্টমেন্টের উপর, তোমার ফান্ডিংটা আসলে আর শিপ থেকে আসছে না টি শিপ থেকে আসছে, ঠিক আছে। তো আশা করি আমি মোটামুটি এটা ক্লিয়ার করতে পারছি যে ফেলোশিপ কি, আর শিপ কি, টি শিপ কি, আর পুরো খরচটা আমার কোন জায়গা থেকে আসতেছে। পুরো খরচ একটা টিউশন ফি, আর একটা হচ্ছে আমার স্টাইপেন্ড যেটা আমার স্যালারি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এই স্লাইডে তেমন কিছু নেই, এটা হচ্ছে বাট আমার মতে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। সেটা হচ্ছে যে বিদেশে আসতে হলে বা তুমি যখন একটা ফুল ফান্ডিং স্কলারশিপ ক্র্যাক করতে যাবা, তোমার মেইন ভাইটাল এলিমেন্ট হচ্ছে এই তিনটা জিনিস। একটা হচ্ছে আন্ডারগ্রেড রেজাল্ট, একটা টেস্ট স্কোর, আর একটা হচ্ছে তোমার রিসার্চ, ঠিক আছে। তো তোমার হয়তো এমন হতে পারে যে তোমার তিনোটাতেই খুব স্ট্রং অবস্থা নাই, তো সেক্ষেত্রে বাকি দুইটা কিভাবে স্ট্রং করা যায় তোমার ওই বিষয়ে চিন্তা করা লাগবে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি ইংলিশে খুব একটা ভালো না, এবং আমি আমার ইংলিশের আইএলটিএস স্কোর খুব বেশি না, আমার আইএলটিএস স্কোর 7, এবং আমি জিআরই পরীক্ষা দেই নাই বা জিআরই পরীক্ষা দেওয়ার আমি সময় পাই নাই, কিন্তু আমার আন্ডারগ্রেড রেজাল্টটা ভালো, আর রিসার্চ ভালো বলবো না বাট মোটামুটি চলে। তো এই তিনোটার কম্বিনেশনে তোমার একটা ইউনিভার্সিটিতে তুমি
এডমিশন পাওয়া বা একটা জিনিস ক্র্যাক করতে পারবা। সো এভাবে স্টার্ট থিঙ্কিং এভাবে যে আহ, যারা জুনিয়র আছো তারা ধরো যারা বুটেক্সে এখনো স্টুডেন্ট, তার মানে হচ্ছে তুমি আন্ডারগ্রেড রেজাল্ট এখনো আপডেট করতে পারবা বা আন্ডারগ্রেড রেজাল্টের উপর তোমার হাত আছে। আর ধরো যারা পাস করে ফেলেছো তারা মানে হচ্ছে আন্ডারগ্রেড রেজাল্ট তোমার লক, তুমি এখন আর সিজিপিএ চেঞ্জ করতে পারবে না। তখন তোমার হাতে আছে টেস্ট স্কোর এবং রিসার্চ। তো এই দুইটা দিয়ে তুমি তখন মানে হায়ার স্টাডি ক্র্যাক করতে হবে, ঠিক আছে? এবং পারবা। এটা এমন না যে তোমার ইউএস এর বিষয় এমন না যে তোমার সবসময় খুবই হাই সিজিপিএ লাগবে, এরকম কোনো বিষয় না। আমার আমার ফ্রেন্ডই আসছে ইউএসএ তে এবং ভালো সাবজেক্টেই আসছে। সে টেস্ট স্কোর আর রিসার্চ ছাড়াই শুধু টেস্ট স্কোর দিয়েও ফান্ডিং মোটামুটি ক্র্যাক করতে পেরেছে, ঠিক আছে? 75% পেয়েছে। তো সে 75% পেলে তোমরা চেষ্টা করে তোমরা বাকিটাও পারবা, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ট্রাইং, আই আই ক্যান সে। আচ্ছা, এবার একটা হচ্ছে কিছু নেসেসারি ডকুমেন্টের স্লাইড। এখানে এই জিনিসগুলো ধরতে গেলে যেমন ধরো, আচ্ছা এখানে আমি আহ, অনেকগুলো স্লাইডই আমাদের আরেকজন ইয়ে আছে, সেটা হচ্ছে মুরাদ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে অনেকগুলো স্লাইডই আমি আরেকজন প্রফেসরের থেকে নিয়েছি, উনি এনসি স্টেটেরই ছিল, ওনার নাম ফয়সাল আবেদিন হিসাম স্যার। তো আমি মেনশন করেছি বেশ কয়েক জায়গার নাম। এই ডকুমেন্ট গুলো তোমার এই ফুল ফান্ডিং ধরো পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে লাগবে। তোমার ট্রান্সক্রিপ্টের ফটোকপি, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর মানে জিআরই আইএলটিএস, এর পরবর্তীতে হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এবং কিছু ফি লাগবে, এসওপি লাগবে, রেকমেন্ডেশন লেটার লাগবে এবং রেজিউমি বা সিভি লাগবে। তো আমি যদি প্রথমে অ্যাপ্লিকেশনের কথায় না আসি, আগে কথা হচ্ছে আগে ইমেল করা প্রফেসরদের। এখানে যেটা মানে ইয়ে স্টেপ, সেটা হচ্ছে প্রফেসরদের আগে ইমেল করা। এবং ইমেল করার জন্য কিন্তু তোমার সব ডকুমেন্ট লাগবে না। সেটা কোন ডকুমেন্ট লাগবে সেটা আমি এখানে লিখেছি। যেমন ধরো এই বিএসসি বা এমএসসি ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট, এটার স্ক্যান কপিটা সাধারণত লাগে। কেন? কারণ কোন প্রফেসর যদি তোমার উপর আসলে আগ্রহ হয়, সে আসলে দেখবে যে তুমি কোন কোন কোর্স গুলো পড়েছো। তো কোন কোর্স গুলো আমি আসলে আন্ডারগ্রেডে নিয়েছি। আহ এমএসসি না করে কি যাওয়া পসিবল? না, না না, অবশ্যই এমএসসি না করে যাওয়া পসিবল। আমার নিজেরই এমএসসি নাই, আমি আন্ডারগ্রেড থেকে সরাসরি পিএইচডি তে আসছি এনসি স্টেটে, ঠিক আছে? এটা ইম্পসিবল কিছু না। ওকে, আচ্ছা। তো প্রথম কথা হলো যে উম, এই ট্রান্সক্রিপ্ট গুলো তোমার লাগবে, বাকি জিনিসগুলো তোমার ইমেলের জন্য দরকার নাই। আর রেজিউমিটা লাগবে। ওটা কোনটা লাগবে এটা আমি এখানে স্লাইডে দিয়েছি, স্লাইড অবশ্যই তোমরা পেয়ে যাবে। এই, আচ্ছা, এরপর আসি ধরো অ্যাপ্লিকেশন ভাইয়া টাইপ। একটা question ছিল। হ্যাঁ, বলো। আমি মনে করলাম ভাইয়া পেপার লিখছি, বাট ওগুলো হচ্ছে এখনো পাবলিশ হয় নাই। আর হুম, আমার হচ্ছে এখন আপাতত আমি 4-1 এর ফাইনাল দিব। হ্যাঁ তো হ্যাঁ। 4-2 আমি চেষ্টা করতেছি যে 4-2 শেষ হলেই আমি বাইরে চলে যাওয়ার। এখন আচ্ছা আমার পাবলিশ হওয়ার আগে কি আমার যাওয়া উচিত হবে নাকি পাবলিশের ওয়েট করব দেন গেলে বেটার হবে? আচ্ছা, তোমার যখন কাজ অলরেডি যেহেতু শেষ, ঠিক আছে, তুমি ওই জিনিসটা সিভিতে লিখতে পারো যে এই কাজ শেষ এবং এটা সাবমিটেড। তো পাব তুমি যদি চিন্তাই করো যে তুমি বিদেশে চলে যাবা এবং ইট ইজ ইউর ফাইনাল ডিসিশন, তখন তোমার পেপারের জন্য ওয়েট করার ওরকম কোনো কিছু নাই। কারণ হচ্ছে যে এই জিনিস ডিপেন্ড করতেছে, এটার সাথে পেপারের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তোমার তোমার পেপারের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। ওকে, তুমি এই পেপার, তুমি বিদেশে চলে আসার পরও পেপার তো অটোমেটিক পাবলিশ হবে, মানে যেটা সাবমিট হয়ে গেছে ওটা তো পাবলিশ হয়ে যাবে। আর প্রফেসর যদি তোমাকে চিন্তা করে যে তোমাকে নিবে, তোমার তার ফান্ডিং আছে, দেন জাস্ট গো ফর ইট। তোমার পেপারের জন্য ওয়েট করা লাগবে না, ঠিক আছে? জি ভাই। হুম, আচ্ছা। তো আমি কন্টিনিউ করি। তো অ্যাপ্লিকেশন টাইমলাইনটা হচ্ছে, এখানে দুইটা অ্যাপ্লিকেশন টাইমলাইন আছে, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে স্প্রিং। তো স্প্রিং এ সাধারণত কম্পিটিশন, মানে স্প্রিং এ সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খুব একটা নেওয়া হয় না, অনেক জায়গার মধ্যে নেওয়া হয় না। যেমন আমি যেখানে আছি এনসি স্টেটে, এখানে এরা নেই। আবার অনেক ইউনিভার্সিটিতে আছে, নেয় না। তো এটা কমপ্লিট ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর, আবার ডিপার্টমেন্টের উপরও। সো এটা একটু সার্চ করে দেখতে হবে। আর মোস্ট আমরা সব সময় টার্গেট করি সেটা হচ্ছে ফল, যেটা হচ্ছে অগাস্ট থেকে শুরু হয়, ঠিক আছে? তো এখন এখানে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের স্টেপ। এখানে কিছু স্টেপ আছে যেগুলো আমি লিখেছি। যেমন প্রথম কথা হলো আমার ইউনিভার্সিটি শর্ট লিস্ট করতে হবে,
এবং টেস্ট স্কোরটা সিকিউর করতে হবে। টেস্ট স্কোর মানে হচ্ছে আইএলটিএস আর জিআরই স্কোর, ঠিক আছে? এখন আইএলটিএস জিআরই স্কোর হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে তোমার এখানে লাগবে, বাট একদম ম্যান্ডেটরি বলতে আইএলটিএস টা ম্যান্ডেটরি, বাট জিআরই সব জায়গায় ম্যান্ডেটরি না। এখন যেমন আমি নিজে আইএলটিএস দিয়েছি এবং আমার ডুওলিঙ্গো ছিল, তো এই আইএলটিএস বা ইংলিশের যে প্রফিসিয়েন্সি, এটা তোমার লাগবেই, এটা তোমাকে প্রুভ করতে হবেই যে তুমি ইংলিশ পারো। আর জিআরই কথাটা হলো, জিআরই সব জায়গায় ম্যান্ডেটরি না, কিন্তু কোন কোন ইউনিভার্সিটি বলে জিআরই রেকমেন্ডেড, তার মানে হচ্ছে জিআরই স্কোর তোমাকে, তোমার জিআরই স্কোর তারা কাউন্ট করবে। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জের কথাটা আমি পরে আসতেছি, সেখানে জিআরই একটা পার্ট আছে। এরপর হচ্ছে যে প্রফেসরদের ইমেল করা। তো প্রফেসরদের ইমেল করার জন্য, এটাও আমি আবার পরে স্লাইড আছে। দেন হচ্ছে যদি প্রফেসর তোমাকে অ্যাকসেপ্ট করে বা তোমাকে বলে যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করতে পারো, দেন কথা হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। তো তখন তোমার ডকুমেন্ট গুলো লাগবে, এবং এখানে 3টা পার্ট আমি বোল্ড করে রেখেছি। তো বোল্ড কথাটা মানে হচ্ছে ওইখানে হচ্ছে তোমার টাকা খরচ হবে, অর্থাৎ 3 নাম্বার, 6 নাম্বার আর 8 নাম্বার পয়েন্টে তোমার টাকা খরচ হবে, বাকিগুলোর মধ্যে কোনো টাকা খরচ নাই। তো এটা হচ্ছে জাস্ট স্টেপ যে তোমার কোনটার পর কোনটা করতে হবে। তো এটা আমি ধরতে গেলে ওরকম রিডিং পড়বো না। এই আমার আমার সাজেশন হচ্ছে এই স্লাইডটা তোমরা মানে যেমনি হোক সার্কুলেট করে সবার কাছে রেখে দিও, অথবা ভিডিও রেকর্ডিংটা থাকলেও চলবে। তো এটা একটা আইডিয়া তোমাকে দিবে। এমন না যে এখন আমি যেটা বলতেছি এটা পুরো মুখস্থ করে লাগবে তোমাদের, এরকম কিছু। আচ্ছা, তো মার্কশিট স্ট্যান্ডের একটা বিষয় আছে, আমি বলবো সেভিস ফি, এগুলো হচ্ছে, এগুলো নিয়ে মানে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি যখন অফার লেটার পাবা বা তখন ওগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, বা তখন ওগুলো নিয়ে এ করলেই হবে। আচ্ছা, তো ইউনিভার্সিটি শর্ট লিস্ট। তো ইউনিভার্সিটি শর্ট লিস্টের বিষয় হলো, ইউএসএ তে আসলে অনেক ইউনিভার্সিটি আছে, এবং এখানে R1 R2 দুইটা বিষয় আছে। R1 মানে হচ্ছে যেখানে রিসার্চ একটু বেশি হয়, আর R2 হচ্ছে যেখানে রিসার্চ সামান্য কম হয়। তো তুমি কিভাবে বুঝবা যে তোমার ইউনিভার্সিটি যেটা R1 না R2? এটা হচ্ছে এখানে উপরে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে উইকিপিডিয়াতে ঢুকে তুমি দেখতে পারবা যে কোন ইউনিভার্সিটি R1 ক্যাটাগরিতে পড়ে, কোনটা R2 ক্যাটাগরিতে পড়ে। তো এটা হচ্ছে জাস্ট একটা, ধরো মানে একটা লিস্ট, এটা বুঝায় যে কোন জায়গায় বেশি রিসার্চ হয়, কোন জায়গায় একটু কম রিসার্চ হয়। বাট ইট ডাজন্ট মিন দ্যাট ওই ইউনিভার্সিটি গুলো খারাপ, ওইখানে যাওয়ার কোনো দরকার নেই, মোটেই না, একদমই না, ঠিক আছে? অবশ্যই R2 ইউনিভার্সিটিতে ভালো রিসার্চ হয় এবং ওখানে স্টুডেন্টরা পড়ে। তো এখানে কিছু ইউনিভার্সিটির নাম আমি দিয়েছি, যেগুলা মানে ব্লু কালার করে দিয়েছি, ওগুলোর মধ্যে ধরো টেক্সটাইল আছে বা টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে। এই যে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, নেব্রাস্কা লিঙ্কন, কলোরাডো স্টেট, ওয়াইওমিং, জর্জিয়া, কর্নেল। তো এগুলোতে অ্যাকচুয়ালি সরাসরি টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে, এবং আমাদের বুটেক্সের অ্যালামনাইরা ওখানে গিয়েছে এবং ডিগ্রি নিয়েছে। আর বাকিগুলোর মধ্যে টেক্সটাইল ডিপার্টমেন্ট ওভাবে নাই, কিন্তু তার মানে এই না যে তোমরা ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে? এইটা কিছুটা ডিপেন্ড করে ধরো ইয়ের উপর, কিছুটা লাকের বিষয় আছে। কেন লাকের বিষয় আমি বলি, ধরো এখানে একটা ইউনিভার্সিটি আমি চিন্তা করলাম, মনে করো ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এমন কোন ফান্ডিং আসছে যেখানে তাদের মনে করো ওয়ারেবল টেক্সটাইলের একটা পার্ট আছে। ধরো তারা অন্য কাজই করতেছে, কিন্তু তারা তো ওয়ারেবল টেক্সটাইলের একটা পার্ট আছে। তখন ওই প্রফেসর চিন্তা করলো যে ওকে, তাহলে আমি এমন কাউকে নিই যার টেক্সটাইল সম্বন্ধে নলেজ আছে। তখন সে ওভাবে তোমার রিকোয়ারমেন্ট সেট করে একটা পোস্ট দিবে লিঙ্কডইনে কিংবা কোথাও। তখন যদি ওইখানে তুমি রিচ করো, তোমার এই অনেক বেশি। এমন হতে পারে যে ওই ইউনিভার্সিটির মধ্যে তুমি প্রথম বুটেক্সিয়ান। তো তার মানে এটা না যে এর আগে আমাদের যারা বুটেক্সিয়ান বড় ভাইরা ছিল, অ্যালমানাইরা ছিল, তারা ইজ নট গুড এনাফ ফর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। এটার বিষয় হলো তখন টেক্সটাইল নিয়ে ওইখানে কোনো কাজ আসে নাই, ওইখানে কোনো ফান্ডিং আসে নাই, সেজন্য ওনারা টেক্সটাইল মানুষ রিচ করে নাই। এখন আসছে, এখন এই জিনিস ক্র্যাক করা সম্ভব। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এমন কখনো এটা মাথায় রাখার দরকার নেই যে বুটেক্সিয়ানরা আগে যেখানে ইউনিভার্সিটিতে গেছে আমাকেও ঠিক ওইখানেই যেতে হবে, এরকম কোনো কিছু মাথায় রাখার দরকার নাই। যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটি থেকে ফান্ডিং আসতেই পারে, এবং প্রফেসরের যদি মনে হয় যে এই তোমার টেক্সটাইলের নলেজ দিয়ে তার কাজে আসবে, দেন দেন আমার মানে আমি ওই জায়গা ক্র্যাক করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে শর্ট লিস্ট করার সময় তোমরা অবশ্যই ধরো এই যে অ্যাপ্লিকেশন প্রসেসে প্রথম কাজ হচ্ছে প্রফেসর মেইল করা, কিন্তু মেইল করার আগেও প্রফেসর তো অবশ্যই কোনো না কোনো একটা ইউনিভার্সিটির পার্ট।
তো প্রথম জিনিস হচ্ছে ইউনিভার্সিটি শর্টিং করা। ইউনিভার্সিটি শর্টিং করার ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে র্যাঙ্কিং আর একটা হচ্ছে তোমার সাবজেক্টটা। আচ্ছা, র্যাঙ্কিং এর বিষয়টা হচ্ছে, র্যাঙ্কিং কিভাবে দেখবা আমি স্ক্রিনশটের মধ্যে লিখেছি। আহ এখানে প্রথমে যদি আমি ধরো ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ দিই, তাহলে ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট একটা ওয়েবসাইট আসবে। সবসময় অনলি এই লিঙ্কটা ফলো করবা র্যাঙ্কিং দেখার জন্য। ওকে। আর সাবজেক্ট স্টেম বা নন স্টেম, স্টেম কথাটা মানে হচ্ছে যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তো এটা হয়তো অনেকেই জানো। তো স্টেম আর নন স্টেমের একটা বিষয় আছে যে সব সাবজেক্ট স্টেম না। স্টেমের এটা হচ্ছে কি, যখন তুমি একটা সাবজেক্ট পাস করবা, যে এইখানে ধরো মাস্টার শেষ করবা, পিএইচডি শেষ করবা, এরপরে তুমি ধরো ইউএস এর বিষয়টা হচ্ছে, ইউএসএ তে কখনোই তোমাকে ধরতে গেলে সহজ বাংলা কথায় বেকার থাকতে দিবে না। তুমি আইদার তুমি স্টুডেন্ট হিসেবে থাকবা অথবা তুমি চাকরি করবা, এই দুইটার কোনো একটা স্ট্যাটাসে তোমাকে থাকতেই হবে। এখন এই ওপিটির বিষয়টা হলো, তুমি যখন পাস করে বের হবা তখন তোমাকে কয়দিন সময় দেয়া হবে একটা চাকরি খোঁজার জন্য। যদি নন স্টেম সাবজেক্ট থেকে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো, তখন তুমি 1 বছর সময় পাবা যে একটা চাকরি খোঁজার। মিনওয়াইল তোমাকে একটা চাকরি খুঁজতে হবে, ওই চাকরিতে জয়েন করতে হবে, অথবা তোমাকে আবার পড়াশোনা শুরু করতে হবে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রিতে। আর স্টেম সাবজেক্ট হলে তুমি সম্ভবত 3 বছর সময় পাবা। ঠিক আছে, এজন্য স্টেম সাবজেক্টে আসাটা একটু সিকিউর, তুমি একটু মানে কম প্যারামুক্ত থাকতে পারবা। সেজন্য অবশ্যই যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতেছো ওটা স্টেম নাকি নন স্টেম ওটা জানা জরুরি। এবং এটা আহ এই যেমন ধরো এখানে যে আমি লিখলাম যে কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে ধরো মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আছে এবং ওটা কিন্তু স্টেম। আবার সম্ভবত আরেকটা কোন ইউনিভার্সিটি, ওটার নাম আমি ভুলে গেছি, ওইখানের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আবার কিন্তু স্টেম না। কাজে এই জিনিস অবশ্যই মানে চিন্তা করা লাগবে। আর কিভাবে করবা এই জিনিসটা আমি এখানে স্লাইডে বলেছি। প্রথমে ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাওয়া লাগবে, এরপর ধরো তুমি যে ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ ওই ডিপার্টমেন্টে যাবা এবং সেখানে এখানে আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কি, সেন্ট্রাল নাকি প্রফেসর। তো সেন্ট্রাল কথাটা মানে হচ্ছে যে তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করবা, যে কোনো প্রফেসর, ধরো একটা প্রফেসরের কাজ ভালো লেগেছে তার নাম মেনশন করে তুমি সেন্ট্রালে অ্যাপ্লাই করবা। তখন তোমার জিআরই, এসওপি, আইএলটিএস সবকিছু, সিবি সবকিছু কম্বিনেশন করে এডমিশন কমিটি একটা ডিসিশন দিবে যে তোমাকে কত পার্সেন্ট ফান্ডিং দেওয়া হবে বা তুমি কতটুকু ক্যাপাবল। যদি তোমার ফান্ডিং হয়ে যায় দেন তুমি অফার লেটার পাবা এবং চলে আসতে পারবা। এরপর তুমি একজন প্রফেসর সিলেক্ট করে তার লেভে কাজ শুরু করবা। এটা হচ্ছে সেন্ট্রাল। তো এখন সে সেন্ট্রাল প্রসিডিউরে তোমার প্রফেসরকে মেল দেয়া ম্যান্ডেটরি না। আর প্রফেসর অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে প্রফেসরকে তুমি আগে মেল দিবা, প্রফেসর যদি রাজি হয় বা প্রফেসর যদি তোমার মধ্যে আগ্রহ খুঁজে পায় বা চিন্তা করে তোমার কাজে, তখন সে তোমার সাথে ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে, ইন্টারভিউ দিবা। ইন্টারভিউ দিয়ে যদি ইন্টারভিউতে অবশ্যই রিজেকশন থাকতেই পারে, তখন প্রফেসর যদি রাজি হয় তখন তার নাম মেনশন করে তখন শুধু ওই ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই দুইটাতেই করা যায়, বাট একটা হচ্ছে আগে প্রফেসর ধরা, আরেকটা হচ্ছে আগে প্রফেসর সিলেক্ট না করে আগে সেন্ট্রালি অ্যাপ্লাই করা। তো যেখানে শুধুমাত্র সেন্ট্রালি আছে সে জায়গার মধ্যে আসলে প্রফেসর ধরো মেল দিয়ে লাভ নাই। তো এটা হচ্ছে তুমি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করবা যে এই এই ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ফান্ডিং দেওয়া হয় নাকি প্রফেসর থ্রুতে। গ্রাজুয়েট কোঅর্ডিনেটরের ইমেল তুমি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা। ও ওই ইউনিভার্সিটি না, ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে যেতে হবে, দেন তুমি পাবা। তাকে তুমি জিজ্ঞেস করলে অবশ্যই সে আনসার দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যদি টাইমলাইন নিয়ে চিন্তা করি, আমি অগাস্ট, এই তুমি যদি পরের বছর অগাস্টে আসতে চাও, যেমন মনে করো এই 27 সালের অগাস্টে যদি তুমি ক্লাস শুরু করতে চাও, তাহলে তোমার এই বছর 26 সালের অগাস্ট থেকে তোমাকে প্রফেসরকে মেইল করা শুরু করতে হবে। ঠিক আছে। তো প্রফেসর সাধারণত মেইলিং এই অগাস্ট থেকে হয়। এরপরে বাকি অক্টোবর থেকে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন পিরিয়ড। তো অ্যাপ্লিকেশন পিরিয়ড এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের, কারো 6 মাস, কারো যেমন ধরো ইউনিভার্সিটি আলবার্টা যেটা কানাডায়, ওটার অ্যাপ্লিকেশন পিরিয়ড অনেক লম্বা। আবার কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ধরো ডিসেম্বরে শেষ, কারো 15 তারিখ, ডিসেম্বর 15 তারিখ শেষ। এটা তুমি একটা স্প্রেডশিট বানাবা এক্সেলে, এবং তুমি যেসব ইউনিভার্সিটি সিলেক্ট করেছো তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা আগে সুন্দর মতো লিখে ফেলবা।
এরপরে প্রফেসরদের মেইল দেওয়া শুরু করতে হবে আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে মিনওয়াইল বছরের বাকি সময় যেটা, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি শর্ট লিস্ট আর সিকিউর দ্য টেস্ট স্কোর, অর্থাৎ তুমি আইএলটিএস বা জিআরই স্কোরটা তোমার সিকিউর করতে হবে। ওকে, তো নিচে আমি কয়েকটা কথা লিখেছি, যেমন ধরো প্রথমে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, প্রফেসরের পার্সোনাল পেজ থাকে, ল্যাবের ওয়েবসাইট থাকে। সাধারণত অনেক সময় পার্সোনাল ওয়েবসাইট অত বেশি ইয়ে থাকে না, মানে আপ টু ডেট ইনফরমেশন থাকে না। সেখানে ল্যাবের ওয়েবসাইটে ধরো ভ্যাকেন্সি থাকলে ইয়ে করা যায়। তো সেগুলো আস্তে আস্তে ধরো করে, মানে ওই সব ওয়েবসাইটে গিয়ে তোমাকে একটা এক্সেল শিট বানিয়ে রাখতে হবে, অর্গানাইজ থাকা। এরপরে ধরো তোমার যেসব যে বিষয়ে ইন্টারেস্ট তুমি ওই প্রফেসরকে মেল দিলে ধরো মানে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। তারপরে কখনোই এটা ইয়ে করা যাবে না, মানে উইকেন্ডে মেল দিও না, অর্থাৎ এখানে উইকেন্ড হচ্ছে শনিবার আর রবিবার, উইকেন্ডে মেল দিও না। আর সকালে 8টা থেকে 10টার মধ্যে মেল দেওয়ার চেষ্টা করবে এবং শিডিউল করে রাখবে। ধরো তুমি তোমার দেশের টাইম থেকে শিডিউল সেন্ড দিয়ে রাখবে, তাহলেই তোমার আর মানে এটা নিয়ে কোনো বদার করা লাগবে না। আরেকটা যেটা হচ্ছে যে অবশ্যই একটা এক্সেল শিটের মধ্যে একটা ট্র্যাক রাখবা যে তোমার কোন প্রফেসরকে কখন মেল করেছো, ঠিক আছে। যদি কোনো প্রফেসর মেলে রিপ্লাই না দেয়, 2 সপ্তাহ পর তুমি তাকে একটা রিমাইন্ডার দিতে পারো। হ্যাঁ, রিমাইন্ডার আমি এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, অসুবিধা নাই। আর একটা হচ্ছে একই ডিপার্টমেন্টের মানে একই রিসার্চ গ্রুপের কখনো 2জন প্রফেসরকে একসাথে মেল দিও না, কারণ এটা ওনারা আলোচনা করে। তখন তুমি যদি একই গ্রুপের 2জন প্রফেসরকে সাইমultaneously মেল দাও, তখন এটা প্রমাণ হয় যে তুমি আসলে যেমনি হোক আসতে চাচ্ছ, ঠিক আছে। তোমার রিসার্চের ইন্টারেস্টের থেকেও তোমার আসাটা জরুরি, তো সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সো এটা কখনোই করবা না। যে কোনো প্রফেসরকে মেল দেওয়ার পরে অ্যাটলিস্ট 15 দিন সময় দিবা। সে যদি রিপ্লাই না দেয় দেন ওকে, এখন তুমি আরেকজনকে অ্যাপ্লাই করতে পারো। আরেকটা কথা আমি বললাম, সেটা হচ্ছে সার্চ ফর দ্য অপরচুনিটি ইন লিঙ্কডইন, চেঞ্জ ইউর লিঙ্কডইন অ্যালগোরিদম। আচ্ছা, লিঙ্কডইন অ্যালগোরিদমের বিষয়টা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়া বলো, লিঙ্কডইন বলো, বিশেষ করে লিঙ্কডইনে তোমার কাছে সামনে ওই পোস্টই আসবে যেটা আসলে ধরো তুমি দেখতে চাচ্ছ, বা যেটা তুমি লাইক দাও, বা যেটা তুমি রিয়েক্ট করো। তো এই কথাটা মানে বিশেষ করে জুনিয়রদের জন্য বেশি দরকার, যারা ইয়েতে আসো, ইউনিভার্সিটিতে আসো, অলরেডি এখনো পড়াশোনা করছো। সেটা হচ্ছে তোমার এই অ্যালগোরিদমকে তুমি লিঙ্কডইন অ্যালগোরিদমকে তুমি চেঞ্জ করো। যেমন যখন আমি পাশ করে বের হলাম, তখন আমি জব খুঁজেছি, তখন আমি ওই সব মানুষদেরকে ফলো করতাম যারা বিভিন্ন মার্চেন্ডাইজিং পোস্ট কিংবা ফ্যাক্টরির আর&ডি পোস্ট এগুলো শেয়ার দিত, এইসব ভ্যাকেন্সি শেয়ার দিত। কিন্তু পরবর্তীতে যখন আমি ফ্যাকাল্টি হিসেবে গেলাম বা জয়েন করলাম, তখন আমার টার্গেট হলো ধরো পিএইচডির অপরচুনিটি খোঁজা। তখন আমার তাদেরকে স্নোজ করা দরকার। তাদেরকে স্নোজ করে তখন আমি ইউনিভার্সিটি ফান্ডিং যারা যারা শেয়ার দেয় বা এদেরকে ফলো করা শুরু করলাম। মনে করো তোমাদের কারো মনে করো হচ্ছে কম্পোজিট নিয়ে, তো তুমি ভালো ভালো কয়েকজন ইউনিভার্সিটি থেকে কম্পোজিট নিয়ে যারা কাজ করো ওইরকম প্রফেসরের লিঙ্কডইন পেজ ফলো করো, এবং ওরা ওরা ওদের নিজেদের কাজগুলো লিঙ্কডইনে দিবে। কখনো কখনো তারা তাদের কলিগদের পোস্টে লাইক দেবে, রিয়েক্ট দেবে, রিপোস্ট করবে। সো এভাবে ওই বিদেশের মানে অর্থাৎ এখানে যেসব কারেন্ট রিসার্চ হচ্ছে ওই জিনিসগুলো তোমার সামনে আসবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে এটাকে আমি বললাম যে অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলো, ঠিক আছে। আমার যখন যেটা দরকার তখন ওই অ্যালগোরিদম রাখা লাগবে আমার। এটাই হচ্ছে সার্ভাইভাল, ঠিক আছে। যখন আমার চাকরির ছিল, আমি তখন আমার পোস্ট লিঙ্কডইনে ফিডে শুধু চাকরির আসতো। এর পরবর্তীতে এটা আমি পুরোপুরি চেঞ্জ করে ফেলছি। তো আই থিঙ্ক এটা ভালো একটা আইডিয়া যে লিঙ্কডইনটাকে ভালো মতো ইউজ করা। ওকে, আর আচ্ছা, এরপরে ইমেইলের বিষয়টা হচ্ছে ইমেল। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো এবং এই জিমেল অ্যাকাউন্টটা আমি বলবো যে ইউনিভার্সিটির জিমেল অ্যাকাউন্টটা ইউজ না করাই ভালো। এটা আমাকে এক সিনিয়র ভাই উপদেশ দিয়েছে যে বুটেক্সের টিএমডিএম এর টিএমডিএম না, বুটেক্সের যে এডুমেল দিয়ে মেল করলে অসুবিধা নাই, কিন্তু আমি শিওর না, যদি ইন কেস কখনো যদি ইউনিভার্সিটি এই মেল অফ করে সেক্ষেত্রে ঝামেলা, সেক্ষেত্রে সাথে সাথে আমার সব মেলের অ্যাক্সেস চলে যাবে। তো সেজন্য আমরা যেটা প্রেফার করি যে আমি নিজের নাম দিয়ে নিজের নাম .butex@gmail.com এরকম একটা ইমেল খুলেছি, ঠিক আছে। যে এটা খুব বেশি কমপ্লেক্স না, খুব বেশি মানে সংখ্যাও নাই ওখানে। যেমন তোমরা দেখতেছো যে আমারটা নাম ছিল abhishek.butex@gmail.com। তোমরা এরকম একটা ইমেল খুলে দেন তোমরা প্রফেসরদেরকে মেইল করা ধরো শুরু করবা। ওকে, এই যেমন এটা যেখানে আমি করেছি, মেইল খুব বড় করার দরকার নাই, মেইল আবার একদম ছোট করারও দরকার নাই। তুমি তোমার যে কাজটা করেছো
ওইটাই একটু ফোকাস করবা, তোমার কারেন্ট পজিশন তুমি ফোকাস করবা, এবং ফাইনালি যেখানে তুমি যেতে যাচ্ছ ওইটার ওইটা ফোকাস করবা আর কি। ওকে, সো এটা এখনই এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নেই, স্লাইড তোমরা পাবা, আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, আহ এরপর যেটা হচ্ছে রিজেকশন। আচ্ছা, যেটা এই ইমেল পাঠানোর পর যে রিজেকশনের যে বিষয়টা, এটা হচ্ছে কমন একটা জিনিস। স্বাভাবিকভাবে মানে এটাই ধরে নাও যে অনেক প্রফেসর তোমাকে মেলের কোনো রিপ্লাই দিবে না, কারণ প্রফেসররাও এখানে যথেষ্ট পরিমাণ চাপে থাকে। তাদেরকে ফান্ডিং আনতে হয়, তাদের ক্লাস থাকে, তাদের নিজেদের রিসার্চ থাকে, সবকিছু ইয়ে করে অনেক প্রফেসর তোমাদেরকে রিপ্লাই দিবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এটা নিয়ে মন খারাপ বা হতাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কি? অস্বাভাবিক হচ্ছে যে প্রফেসর তোমাকে রিপ্লাই দিয়েছে। আমার পারসেপশন হচ্ছে এটাই যে প্রফেসর রিপ্লাই দেওয়াটা হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ইয়ে দিলাম যে একজন আমাকে বলছে আই হ্যাভ নো ফান্ডিং টু হায়ার নিউ গ্রাজুয়েট স্টুডেন্ট। তো এটা হচ্ছে সরাসরি না, এটা হচ্ছে কমপ্লিট রিজেকশন। তো কমপ্লিট রিজেকশন এক্ষেত্রে ওইটা হচ্ছে স্কিপ, ওই ইউনিভার্সিটিতে তোমার আর ধরতে গেলে সেই প্রফেসরকে আর ইয়ে করার দরকার নাই। হ্যাঁ, অবশ্যই তুমি একটা থ্যাংক ইউ মেল দিবা, সে যেহেতু রিপ্লাই দিয়েছে এটা কার্টেসি, যে তুমি তাকে বলা যে আপনি মেল রিপ্লাই দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ, কার্টেসি হিসেবে থ্যাংক ইউ মেল দিবা, বাট ওইটার কাহিনী স্টপ। আরেকটা তোমাদেরকে মেলের আমি উদাহরণ দিয়েছি, সেটা কিন্তু কমপ্লিট রিজেকশন না। কমপ্লিট রিজেকশন না বলতে কি, দেখো এই প্রফেসর আমাকে কি বলেছে যে হ্যাভ ইউ টেকেন দ্য জিআরই। ও প্রথমে বলছে যে ইউর সিজিপি ইজ ইমপ্রেসিভ, গুড ওয়ার্ক অন দ্যাট, হ্যাভ ইউ টেকেন দ্য জিআরই। কেন সে জিআরই কথাটা বলছে দেখো, কারণ এই ইউনিভার্সিটি, এটা হচ্ছে যেখানে আমি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিল। সরি, অ্যাপ্লাই করি নাই, আমি মেল করেছিলাম ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিল। ওইটা টেক্সটাইল ডিপার্টমেন্ট না। তো যখন তুমি ট্র্যাকটা চেঞ্জ করতে যাবা, তুমি টেক্সটাইল থেকে অন্য কোনো কিছুতে ট্র্যাক চেঞ্জ করতে যাবা, তখনই তোমার কাছে তোমাকে প্রমাণ করতে হবে যে ইউ আর গুড এনাফ ফর টেকিং দ্যাট কোর্স, এবং ওই ধরনের রিসার্চ করার জন্য তুমি আসলে গুড এনাফ। তো এটা প্রমাণ করার একটা বিষয় হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে জিএল। যদি কারো জিএরই ভালো থাকে তাহলে তার মানে এটাই প্রুভ করে যে হ্যাঁ, সে টেক্সটাইল পড়ছে ভালো কথা, কিন্তু সে এখানে আসলেও কম্পোজিটের কাজ বা এখানে আসলেও যে অন্য অ্যাডভান্স কোর্স যেগুলো আছে সেইগুলো সে নিতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। তো সে এটা কিন্তু কমপ্লিট রিজেকশন না, সে আমাকে বলছে যে তোমার সিজিপিএ ভালো, কিন্তু তুমি জিআরই দাও, ভালো মতো জিআরই দিয়ে এরপর তুমি অ্যাপ্লাই করো, এবং তোমার জিআর স্কোর যদি ভালো থাকে তখন আমি ধরে নিব ইউ আর এ পটেনশিয়াল ক্যান্ডিডেট। তো এখন এই যে আমি তোমাদেরকে একদম ফার্স্টে যে জিনিসটা দেখিয়েছি, যে থ্রি ভাইটাল এলিমেন্ট, তো থ্রি ভাইটাল এলিমেন্ট হচ্ছে তোমার এই তিনটা জিনিস ম্যাচ করা: আন্ডারগ্রেড রেজাল্ট, জিআরই এবং রিসার্চ। কারো রিসার্চ নাই থাকতে পারে, সেক্ষেত্রে তুমি এই কি বলে টেস্ট স্কোর গুলো ভালো তোলার চেষ্টা করো। জিআরই তুমি স্কোর ভালো তুললে এটা প্রমাণ করে যে ইউ আর পটেনশিয়াল ক্যান্ডিডেট। তুমি টেক্সটাইল পড়েছো, ভালো কথা, তুমি এখন অন্য কিছু পড়তে পারবা, লাইক ম্যাটেরিয়াল সায়েন্স বা সামথিং। আর যাদের আন্ডারগ্রেড রেজাল্ট শেষ, যেমন মনে করো আমার আমার আন্ডারগ্রেড রেজাল্টটা কোনদিন চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমি তখন কি করব, আমি আমার ওই বাকি দুইটা পয়েন্টে ফোকাস দেওয়ার চেষ্টা করব, রিসার্চকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোনো কিছু না পারলে অ্যাকচুয়ালি রিভিউ পেপার লিখবো, অথবা আর সাথে জিআরই আইএলটিএস স্কোরটা আছে। সো ফুল ফুল প্রেজেন্টেশনে তোমরা শুধু এই জিনিসটাই মাথায় রাখবে, বাকিগুলো তোমরা ইয়েতে থাকবে, মানে বাকিগুলো স্লাইডে আছে, কিন্তু এই তিনটা জিনিস মাথায় রাখবে যে আন্ডারগ্রেড রেজাল্ট, টেস্ট স্কোর আর রিসার্চ, এই তিনটা হচ্ছে তোমার মানে ইউনিভার্সিটির ফুল ফান্ডিং ক্র্যাক করার মেইন এলিমেন্ট। ওকে, আচ্ছা আমার স্লাইড শো, আচ্ছা স্লাইড কি কম দেখা যাচ্ছে এরকম কিছু? স্লাইড শোটা অন করলে আর একটু বড় হবে স্ক্রিনটা। হ্যাঁ, এখন ঠিক আছে। ও আচ্ছা দাদা, স্লাইড শো অন করলে মনে হয় চলে যাচ্ছে স্ক্রিন। চলে যাচ্ছে না, এটা একটা ঝামেলা না? আচ্ছা, উইন্ডো, আচ্ছা এটা একটু ঝামেলা, সেক্ষেত্রে স্লাইড অফ করে আমি দেখি নাকি? আচ্ছা দাদা, ঠিক আছে। ফুল স্ক্রিন মোড, ওকে। আচ্ছা দেখা যাচ্ছে এখন, বা কতটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, ঠিক আছে।
এটা আসলে স্লাইড অফ করেই করতেছি। আচ্ছা, তো যেটা বললাম যে রিজেকশন হচ্ছে কমন। তো রিজেকশনের প্রতি মানে হতাশ হওয়ার কিছু নাই। তোমরা আহ, মানে চেষ্টা করতে থাকো এবং সবসময় ওই তিনটা জিনিসের মধ্যে মানে তোমরা, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে যে তুমি আদৌ হায়ার স্টাডিজে ইউএসএ আসবা কিনা বা কোথাও যাওয়া কিনা। যদি যাও তাহলে মনে রাখবে যে ওই তিনটা ভিত্তিতেই তোমার কাজ করা লাগবে, যাতে ওখানে একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট থাকে। ওকে, আচ্ছা তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা, রিমাইন্ডার। রিমাইন্ডার বিষয়টা হচ্ছে কি, এটা একটা আমি এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা পরে ভিডিও দেখলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তো রিমাইন্ডারটা হচ্ছে যখন তুমি একটা ধরো মনে করো এটলিস্ট 7 দিন গ্যাপ দিবা। ধরো কোনো প্রফেসরকে মেল দিয়েছো কিন্তু সেই প্রফেসর তোমাকে ইয়ে দেয় নাই, রিপ্লাই দেয় নাই, তখন তাকে একটা জাস্ট সিম্পল একটা রিমাইন্ডার দিবা। রিমাইন্ডারের পরও যদি সে ইয়ে না দেয়, রিপ্লাই না দেয়, তখন আই থিঙ্ক তাকে আর মেল দিয়ে বদার করার দরকার নাই। ওকে, সো এটা আসলে একটা রিমাইন্ডারের এক্সাম্পল, তোমাদের আশা করি কাজে আসবে। আচ্ছা, সো টেস্ট স্কোর। টেস্ট স্কোরের এটা আসলে টেস্ট স্কোর নিয়ে আমি আসলে খুব এক্সপার্ট না। তো জিআরই পরীক্ষা, জিআরই একটু কস্টলি পরীক্ষা, এবং জিআরই পরীক্ষা তো আসলে আমি জিআরই অ্যাটেম্প নেই নাই। তো জিআরই নিয়ে আমি আসলে একটু কম জানি। আমি জিআরই নিয়ে অত বেশি কিছু বলবো না। বাট জিআরই এটা জানো যে তোমরা এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। সো এই দুইটা পার্ট মোটামুটি, ইংলিশটা আমার, যারা আমার ইংলিশ দুর্বল, যেমন আমি ইংলিশে খুবই দুর্বল, তো আমি যদি জিআরই নিতাম আমি জিআরইর অবশ্যই ইংলিশ পার্ট নিয়ে আগে ফোকাস করতাম, পরে ম্যাথ পার্ট ধরতাম। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার টাইম লাইন, বা তোমরা রিচ করো যে বুটেক্সের আর বাকি সিনিয়র যারা জিআরই তে অনেক ভালো রেজাল্ট তুলছে, যে তাদের স্ট্র্যাটেজিটা কিরকম। বাট আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যখন তুমি ট্র্যাক চেঞ্জ করতে যাওয়া, তখন এই জিআরই স্কোরটা দরকার হতে পারে। কারণ এটাই প্রুভ করে যে তুমি আসলে, হ্যাঁ মানে সত্যি কথা যেটা, তুমি আসলে পড়াশোনায় ভালো বা তুমি প্রেশার নিতে পারো। আর আইএলটিএস, আইএলটিএস আর ডুওলিঙ্গোর কথাটা আমি কেন রাখলাম, কারণ আচ্ছা এটার ডুওলিঙ্গো জিনিসটা কেন রাখলাম, ডুওলিঙ্গো একটা তোমার ভালো অপশন হতে পারে ইন কেস যদি তোমার আইএলটিএস স্কোর ভালো না আসে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আসলে আইএলটিএস স্কোর আসছে 7, কিন্তু আমার স্পিকিং খারাপ আসছে। ঠিক আছে, এবং আমার স্পিকিং 6 আসছে, আমার যতটুকু মনে আছে 6। তো 6 স্পিকিং 6 আসলে এনসি স্টেটের ইয়ে করে না, মিট করে না, এনসি স্টেটের রিকোয়ারমেন্ট মিট করে না। এখন আমার ডেডলাইন সামনে চলে আসছে, তো আমি চিন্তা করলাম যে তাহলে এবার আমি ডুওলিঙ্গো টেস্ট দিয়ে দিই। তো ডুওলিঙ্গো টেস্টের খরচ অনেক কম, এবং এটা খুবই ফাস্ট রেজাল্ট পাওয়া যায়। 72 ঘন্টা, সরি 72 ঘন্টা নাকি 48 ঘন্টা এরকম রেজাল্ট চলে আসে। দেন তুমি এটা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো, এবং অনেক ইউনিভার্সিটিতে এটা অ্যাকসেপ্ট করে, ইভেন এনসি স্টেটও তো করেছে। তো আমি ধরতে গেলে ডুওলিঙ্গো টেস্টের রেজাল্ট দিয়ে আসছি, আমার আইএলটিএস পরীক্ষা ভালো হয়নি, রেজাল্ট খারাপ আসছে, এবং সময়ও নাই আবার আইএলটিএস দেওয়ার। কারণ আমি তখন পেপার বেজে ছিলাম, পেপার বেজে আবার আইএলটিএস বুক করো, পেপার বেজে রেজাল্ট আসতে 14 দিন লাগে, রেজাল্টটা পাঠাতে আরো 10 দিন লাগে এখন যদি পেপার বেজ নাই। সো ডুওলিঙ্গো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, এবং ট্রান্সফার করার সাথে ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে চলে আসে। তো আমি ডুওলিঙ্গো টেস্ট দিয়েছি, এটা আমার কাছে ভালো। তো ডুওলিঙ্গো টেস্ট সবসময় মনে রাখবে যে এটা একটা বিপদের বন্ধু হতে পারে। ধরো তোমার অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে আসছে, মার্চের কাছাকাছি চলে আসছে, বাট আইএলটিএস কো ভালো আসে নাই, এক্ষেত্রে তুমি ডুওলিঙ্গো একটা ট্রাই নিয়ে দেখতে পারো। ঠিক আছে? বাট এটারও আবার কিছু জিনিস আছে, এই যে হাই কোয়ালিটির মাইক্রোফোন এগুলোর কথা বললাম, এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখিও, কারণ ডুওলিঙ্গো টেস্টে কখনো এই ধরনের মাইক্রোফোন ইউজ করা যায় না। ঠিক আছে? সো ভালো একটা ল্যাপটপে পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা, এই স্লাইডটা ফয়সাল আবেদিন ইসলাম স্যার থেকে নেয়া। এটা হচ্ছে ধরতে গেলে একটা ফুল মানে অ্যাপ্লিকেশন প্রসেস। আমি ইয়ে করলাম, মানে এডমিশন নিলাম, যদি ইয়ে হয় প্রফেসর মেল দিলাম, যদি প্রফেসর ভালো হয়, বা সরি আমার প্রফেসর ভালো হয়, প্রফেসর আমাকে এক্সটেনশিপ অফার করবে, অথবা করলো না। তো না করলে আমি পরের বছরের জন্য প্রিপেয়ার হব। দিস ইজ এ সাইকেল। ঠিক আছে? এভাবেই আমরা ধরো যারা হায়ার স্টাডিজে যারা আছি, আমরা এইভাবে এই জিনিসটা কন্টিনিউ করি। আর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য তুমি এই যে 2-3টা টপ র্যাঙ্ক, 2-3টা মিডল র্যাঙ্ক আর লো র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো। র্যাঙ্কিং কিভাবে বুঝবা, ওই আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সরি লিঙ্ক না, আমি একদম ওই স্লাইডে দেখিয়েছি যে র্যাঙ্কিংটা তুমি কিভাবে বের করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে যে সিলেকশন। সিলেকশনের সময় এখানে কোন জিনিস মাথায় রাখবে, এটা আমি এখানে লিখেছি যে র্যাঙ্কিং, তারপর হচ্ছে যে এরিয়া অফ রিসার্চ, ফান্ডিং আর সুইটেবল প্রফেসর। তো অবশ্যই রিসার্চের মানে এরিয়াটা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন বলি,
এই কথাটা ধরো এখনই বলা জরুরি। সেটা হচ্ছে ধরো বুটেক্স এর আন্ডারগ্রেড যেরকম বা আন্ডারগ্রেডের ইয়েটা যেরকম, ধরো তুমি আন্ডারগ্রেড এক জায়গা থেকে করলা, ধরো তুমি বুটেক্স থেকে করলা, তোমার বন্ধু কোনো জায়গা থেকে সিএসি বললো। তো আন্ডারগ্রেডের বিষয়টা হচ্ছে তুমি আন্ডারগ্রেড যখন কমপ্লিট করে ফেলবা, তুমি কিছু না কিছু তুমি জানো, তুমি টেক্সটাইল নিয়ে কিছু না কিছু জানো, তোমার বন্ধু সিএসি নিয়ে কোনো কিছু জানে। কিন্তু পিএইচডি কিন্তু এরকম না। এই জিনিসটা, এটা ধরো আমি এখানে আসার পরে জানলাম, এটা তোমাদের এখন জানা জরুরি। পিএইচডি কমপ্লিট ডিপেন্ড করতেছে তোমার রিসার্চের উপর। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমাদের এএনসি স্টেট ইউনিভার্সিটিতেই টেক্সটাইল ডিপার্টমেন্টেই এমন এক গ্রুপ আছে যারা হচ্ছে তোমার ফ্যাশন ডিজাইন এবং এগুলোর ফোরকাস্টিং নিয়ে কাজ করে। আবার এমন গ্রুপ আছে যে কার্বন ন্যানোটিউবের অপটিক্যাল প্রপার্টি নিয়ে কাজ করে। আবার এমন গ্রুপ আছে যে হার্টের, অর্থাৎ আমাদের যে হিউম্যান হার্টের অ্যারিওলা, যেটা অ্যারিওলা নিয়ে কাজ করে। অ্যারিওলা মানে কিভাবে ইয়ে করা যায়, যদি অ্যারিওলা ক্ষতিগ্রস্ত হয় ওখানে কিভাবে টিস্যু রিপ্লেস করা যায় বা টেক্সটাইল দিয়ে। তো তুমি দেখো এই যে তিনটা গ্রুপের মোটিভেশন আলাদা, তিনটা গ্রুপের স্টুডেন্টও আলাদা, এবং তাদের ডিগ্রি কিন্তু সেম একটা ডিগ্রি হবে। এই পিএইচডি যেটা আমরা এনসিএস থেকে পাচ্ছি, এটা সবাইকে এই পিএইচডি দিবে। বাট তোমার কি মনে হয় যে তিনজনের নলেজ একই রকম হবে বা এই তিনজনের এরিয়া একই রকম? একদমই না। যে ফ্যাশন ওগুলা ট্রেন্ড নিয়ে কাজ করতেছে, ওর চাকরিও হবে আলাদা, ওর এক্সপার্টিসও হবে একদিকে, ওর চিন্তা ভাবনা, ওর থিঙ্কিং হবে একদিকে। যে কার্বন ন্যানোটিউবের অপটিক্যাল প্রপার্টি নিয়ে কাজ করছে, ওর নলেজ হবে একদিকে, এবং যে হার্ডওয়্যার এরিওলা নিয়ে কাজ করছে ওর নলেজ হবে একদিকে। সো পিএইচডি, সব পিএইচডি সেম না। এবং একই পিএইচডির মধ্যেও তুমি কোন গ্রুপ থেকে, কোন রিসার্চ গ্রুপ থেকে পিএইচডি নিচ্ছ, এটা খুবই ভাইটাল এলিমেন্ট। কারণ এখানে পিএইচডি কোর্স ধরতে গেলে মনে হয় খুবই কম, তোমার 6টা কোর্স থাকতে পারে, যেটা হচ্ছে মিনিমাম কোর্স। 6টা কোর্সের পর তোমাকে কেউ বলবে না যে তোমার এই কোর্স নেওয়া লাগবে বা ওই কোর্স নেওয়া লাগবে। বাকিটা হচ্ছে কমপ্লিট তোমার রিসার্চ। তোমার রিসার্চ যেদিকে, তুমি ওই রিসার্চ অনুযায়ী কোর্স নিবা, তুমি ওইটার এক্সপার্টিস হবা। সো পিএইচডি জাস্ট একটা ডিগ্রি, ইটস নট এ স্কিল। স্কিল তোমার ওই রিসার্চ থেকেই বের করে আনা লাগবে, যেটা তুমি পরে কাজে লাগাবো। ঠিক আছে? সো রিসার্চের এটা খুবই খুবই ইম্পর্টেন্ট দরকার। যেমন আমি পিএইচডি ইন ফাইবার পলিমার সায়েন্সে আছি, বাট আমার ফাইবার পলিমার সায়েন্সে আপাতত কোনো কাজ নেই, আমি এআই রিলেটেড কাজ করতেছি। কিন্তু আমার, হ্যাঁ, পিএইচডি যদি আমি কমপ্লিট শেষ করতে পারি, হবে আমার একটা পিএইচডি ডিগ্রি ফাইবার এন্ড পলিমার সায়েন্স, বাট ইট ডাজন্ট প্রুভ দ্যাট আই নো এ লট অ্যাবাউট ফাইবার এন্ড পলিমার সায়েন্স। ঠিক আছে? সো এটা এটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। এটা আমি জানতাম না। আমিও ধরো, আমারও কনসেপশন ছিল কি, পিএইচডি একটা আন্ডারগ্রেডের মতো, যারা এখান থেকে পাশ করে বেরোবে সবাই একটা মিনিমাম নলেজ নিয়ে বের হয়ে যাবে। ধরো মনে করো যে টেক্সটাইল আন্ডারগ্রেড করছে, হ্যাঁ, টেক্সটাইলের তো একটা মিনিমাম নলেজ আছে। ঠিক আছে? কিন্তু এখানে এটা এরকম না, পিএইচডি এরকম না। পিএইচডি হচ্ছে কমপ্লিট তোমার রিসার্চের উপর। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ধরো সেন্ডিং মার্কশিট। এই জিনিসগুলো হচ্ছে স্টেপের মধ্যে পড়ে, বাট এটা কোনো কঠিন কোনো কিছু না। যদি তোমার অ্যাডমিশন হয়ে যায় তখন তোমার মার্কশিটটা পাঠাতে হবে। তো এটা মার্কশিট পাঠানোর দুটো অপশন, একটা হচ্ছে ডিএচএল দিয়ে পাঠানো, আর একটা হচ্ছে স্ক্যান কপি পাঠানো ইমেলে। তো ডিএচএল দিয়ে পাঠালে তোমার এটা এক্সাম কন্ট্রোলার থেকে ইয়ে করতে হবে, অ্যাটেস্টেড করে, এই যে একটা ছবি আছে পাশে, এরকম করে পাঠাতে হবে। আর তুমি যদি স্ক্যান কপি পাঠাও, তাহলে হচ্ছে তুমি রেজিস্ট্রার ম্যাডাম বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। উনার রেজিস্টার, মানে রেজিস্টার ডট বুটেক্স যে অফিসিয়াল মেইলটা আছে, ওইখান থেকে তোমার এই বিদেশে যে ইউনিভার্সিটি আছে এখানে তোমার মার্কশিটটা পাঠাবে। ওকে, তো এটা আরো মাছ ইজিয়ার, এবং এটা মানে আর টাইম কম লাগবে। ডিএচএল এর জিনিসটা পাঠাতে অনেক বেশি টাইম লাগবে। আচ্ছা, তো এরপর যদি বলি আমি সিভি নিয়ে কোনো কিছু, আচ্ছা, যদি আমি অনেক বেশি কথা বলি বা সেশনের টাইম যদি ওভার হয় তাহলে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, তো এরপর যদি ধরো সিভি নিয়ে বলি, সিভির বিষয়টা হচ্ছে একাডেমিক সিভি আর আমরা যে চাকরির জন্য অ্যাপ্লাই করি ওই সিভি দেখতে সেম না। একাডেমিক সিভি, আমি একটা আমার সিভির একটা ছোট একটা পার্ট রাখছি এখানে। তো একাডেমিক সিভিতে কোনো ধরনের কোনো ছবি টবি এসব কোনো কিছু থাকবে না। তোমার সাধারণত যেসব কমন সেকশন থাকে, ব্যাকগ্রাউন্ড, টেস্ট স্কোর, রিসার্চ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এই জিনিসগুলো তুমি রাখবা। তো এটা এটা আসলে মানে এটা কোনো জটিল কোনো কিছু না। ইফ ইফ যখন তুমি সিভিটা বানাতে বসবা তখন তুমি আমার স্লাইড ওপেন করলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। এরপর তুমি আরো এটাকে ফাইন টিউনিং তো করতে পারবাই। তো এটা আমি একটা ইয়ে রাখলাম। আর ভালো কথা হলো যে সবসময় ইমেইল, লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে তোমার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে ওইটা, গুগল স্কলারের প্রোফাইল,
এগুলো হাইপার লিঙ্ক করে সিভিতে দিয়ে দিবা, যাতে এগুলো ক্লিক করলে চলে আসে। তো ওকে, সো এটা হলো বিষয়। তো এটা, এই জিনিসগুলো কোনো কঠিন কিছু না, এটা তুমি যখন করতে বসবা তখন তুমি পারবা। আচ্ছা, এলওআর। এলওআর মানে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। আচ্ছা, এলওআর এর বিষয়টা হচ্ছে, এই এলওআরটা তুমি ধরো নিতে পারো যে আমরা যারা বুটেক্সে আছি, আমরা বুটেক্সের ফ্যাকাল্টিদের থেকে এলওআর নিতে পারি। তো এলওআর এর বিষয়টা হলো, সাধারণত এলওআর আমরা নিজেদের এলওআর আমরা নিজেরাই একটা মোটামুটি টেমপ্লেট লিখি, লেখার পরবর্তীতে আমরা সেটা আমাদের স্যারদেরকে দিই, স্যাররা এটা পড়ে কোনো কিছু কারেকশন দেন, এরপর স্যাররা এটা জিনিসটা সাবমিট করে। তো এলওআর জিনিসটা আসে তুমি যখন অ্যাপ্লিকেশন করবা তখন, যখন অ্যাপ্লিকেশন করবা তখন তুমি রেকমেন্ডার সিলেক্ট করবা। ধরো আমি একজন স্যারের নাম রেকমেন্ডার হিসেবে সিলেক্ট করলাম, উনার ইমেল আইডি দিলাম, উনার ইমেইলে একটা লিঙ্ক যাবে এবং ওই লিঙ্কে উনি এই অ্যালোয়ারটা আপলোড করবে, তোমাকে যে অ্যালোয়ারটা দিতে যাচ্ছে ওই অ্যালোয়ারটা আপলোড করবে। আপলোড করার পরবর্তীতে সেই অ্যালোয়ারটা এই ইউনিভার্সিটিতে এসে পৌঁছাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এলওআর এর সিস্টেম। সেজন্য সাধারণত ইউনিভার্সিটিতে 3টা এলওআর লাগে, কোনটা 5টা এলওআর লাগে, যেমন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, ওখানে 5টা এলওআর লাগে। তো সব সময় তোমরা অ্যাটলিস্ট 5 জন ফ্যাকাল্টি মেম্বারের সাথে যোগাযোগ রাখবা। হ্যাঁ, এমন হতে পারে যে কোনো ফ্যাকাল্টি মেম্বার বিজি, তোমার অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে আসছে, সেক্ষেত্রে তুমি যাতে 8 জনেরটা নিতে পারো। ঠিক আছে, আর কিভাবে একটা এলওআর সাজাবা এটা আমি মোটামুটি এখানে একটু লিখছি। যে প্রথমে ইন্ট্রোডাকশন লিখবা, যে তোমাকে আসলে তোমার পরিচয় কি, আর রেকমেন্ডারের পরিচয় কি, যে এলওআর দিচ্ছে সে কি করে, আর সেই সাথে হচ্ছে কিভাবে রেকমেন্ডার তোমাকে চিনে, তোমার অ্যাচিভমেন্ট এবং কোর্স ওয়ার্ক আর রিসার্চ। তো রিসার্চ করার একটা ইয়ে হচ্ছে কি, মানে প্রধান সুবিধা হচ্ছে কি, যদি তুমি রিসার্চ করো তোমার এই এলওআর এসওপি এগুলো লেখা অনেক ইজি হবে। ধরো তুমি 2জন স্যারের সাথে রিসার্চ মানে রিসার্চ করলা বা একটা রিভিউ পেপার লিখলা, তখন তুমি সুন্দর মতো ওই এলওআর এর মধ্যে ওই স্যারের কথা লিখতে পারবে, যে স্যার ওই স্যার তখন ওই তোমাকে ওটা লিখতে পারবে যে হ্যাঁ এই স্টুডেন্ট আমার সাথে এই কাজটা করেছে এবং আমি দেখেছি সে ডেডিকেটেড এবং দ্যাটস ইট, এবং ওই কাজের বর্ণনা লিখলেই তোমার এলওআর হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি রিসার্চ না থাকে, তখন যেটা হবে, তখন এই রিসার্চের পোর্শনটা আমি আর লিখতে পারবো না, তখন আমাকে ওটা লিখতে হবে যে হ্যাঁ ওই স্টুডেন্টকে আমি কোর্স নিয়েছি এবং সে কোর্সে অনেক ভালো ছিল, দ্যাটস ইট। তো রিসার্চ করাটা এই জন্যই দরকার, যাতে মানে এলওআরটা নিতে সুবিধা হয়, এলওআর লিখতেও অনেক ইজি হয়। ঠিক আছে, তো এগুলো রিসার্চের কিছু বেনিফিট, এর জন্য বলা দরকার। আর এসওপি, আচ্ছা, এসওপি হচ্ছে একটা স্টেটমেন্ট অফ পারপাস। এটা আমি এখানে ফয়সাল আবেদিন হিসাম স্যার উনারটা উনি যেভাবে বরাবর বলেছে আমি ওই সবগুলো পয়েন্ট এখানে লিখে দিয়েছি। তো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এখানে টোটাল 26টা পয়েন্ট আছে। তোমরা এটা মানে ধীরে ধীরে আস্তে আস্তে করে পড়ে 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 দেখবা। এবং এটা নিয়ে আসলে এসওপি মানে হচ্ছে একটা স্টোরি, তুমি কি করতে চাচ্ছ, তুমি কিভাবে জিনিস অ্যালাইন করেছো তোমার লাইফে, তোমার কাজ এবং তোমার একাডেমিক পারপাস, ওই জিনিসগুলো সব মিলে তুমি একটা স্টোরি দাঁড়া করাবা। এবং কোন কোন পয়েন্ট আসার দরকার সেই জিনিসগুলো স্লাইডে আছে, এবং এগুলো ধরো আমি সব মুখস্থ বললে থেকে জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করাটা ভালো। সো এই ভিডিওটা রেকর্ডিং হলে জাস্ট তোমরা এনশিওর করবা যে স্লাইডটা যাতে সবার কাছে পৌঁছায়, বা বা যাতে স্ক্রিনশট গুলো পৌঁছায়। ঠিক আছে, পরবর্তীতে তুমি যখন এসওপিটা লিখবা তুমি এইভাবে জিনিসটা সাজাও। যেমন ধরো আমার ক্ষেত্রে যদি বলি, আমি আন্ডারগ্রেডে কাজ করেছিলাম এই ফল ডিটেকশন নিয়ে। তো ফল ডিটেকশন যদি আমি ম্যানুয়ালি করি, এটা তো ধরতে গেলে একটা মানে আই ফ্যাটিক প্রসেস, তোমাকে সবসময় এই চলমান কাপড়ের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেখানে অনেক লাইট আছে, এটা চোখের উপর আই ফ্যাটিক করে। তো আমি এটা বলার চেষ্টা করেছি যে আমার এসওপির একটা মানে শুরু পোর্শনটা দিয়েছি, যে আমি এটা দেখলাম যে যখন আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে এজ এ টেক্সটাইল স্টুডেন্ট যখন আমি এগুলো ভিজিট করলাম ফ্যাক্টরি, আমি দেখলাম যে এগুলা এখানে অনেক কাজ আছে যেটা আসলে খুবই ফ্যাটিক করে, আই ফ্যাটিক আসে। তা আমি চিন্তা করলাম যে এমন কিছু ডেভেলপ করি যেটা আসলে তাদের কষ্টটা কমায়। ঠিক আছে, তো এভাবে বলে আমি আমার পাঠ শুরু করেছি। এরপর আমি আমার পরিচয় দিলাম, আমি কি করলাম ওগুলো বললাম, এরপরে আমি কি রিসার্চ করেছি সেগুলো বললাম, ফাইনালি আমার স্টোরিটা কমপ্লিট করলাম। সো তোমার এসওপি তেও তুমি তোমার মতো একটা স্টোরি লিখবা, যেসব পয়েন্ট দরকার এগুলো এখানে মোটামুটি কভার করা আছে আর কি। এটা ফয়সাল আবেদিন হিসাম স্যার স্লাইড থেকে আমি নিয়েছি। ওকে, আর হচ্ছে কি বলা যায়, আচ্ছা এসওপি স্লাইড গুলো, এসওপি
মোটামুটি 26টা পয়েন্ট আছে, এগুলো আমি ধরো এভাবে রিডিং পড়বো না, এটা রিডিং পড়ার কিছু নাই। আরেকটা হচ্ছে টেক্সটাইল অর আদার কনসেন্ট্রেশন। এটা মানে হচ্ছে যে তুমি টেক্সটাইলে আসবা নাকি টেক্সটাইলে আসবা না, ঠিক আছে? এটা আসলে একটা মানে কঠিন সিদ্ধান্ত, ঠিক আছে? তো তোমরা এটা মনে করার দরকার নাই যে আমি টেক্সটাইল আন্ডারগ্রেড পড়েছি এখন আমাকে টেক্সটাইলেই আসতে হবে। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তুমি পারলে অন্য ডিপার্টমেন্টে সুইচ করো। হ্যাঁ, এটা হ্যাঁ আমি আসছি টেক্সটাইলে, বাট আমাকে ফোকাস করার ওরকম দরকার নেই, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের নিজেদের লাইফের স্টোরি আলাদা, তোমাদের প্রত্যেকের নিজেদের লাইফের গোলও আলাদা এবং রেসপন্সিবিলিটিও আলাদা। সো সবকিছু ডিসিশন মিলে তোমার এই কনসেন্ট্রেশন নিয়ে চিন্তা করতে হবে। বাট আমি যেটা বলবো, ধরো ইউএসএ তে টেক্সটাইল তোমার যেটা তোমরা এটা সবাই জানো যে এখানে টেক্সটাইলের ম্যাক্সিমাম প্রোডাক্ট আসে বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো অন্য ডিপার্টমেন্টে সুইচ করা ওয়ে কি? ওকে, গুড কোয়েশ্চেন, আমি আসতেছি। আচ্ছা, কেন টেক্সটাইলের কথাটা বলতেছি আমি, দেখো, কারণ এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট আসে বাংলাদেশ থেকে, সরি বাংলাদেশ থেকে না, মানে এই ধরনের কান্ট্রি থেকে। এখানে শুধুমাত্র ওই ধরনের টেক্সটাইল এইগুলো আছে ধরো যেগুলো আর্মি, তারপর হচ্ছে মিলিটারি বা হাইলি অটোমেটিভ বা প্রোটেকশন, এই ধরনের হাই গিয়ার জিনিস এরা বানায়। কাজে এখানে বাংলাদেশের মতো ওইরকম হিউজ পরিমাণ তোমার মনে করো নিট ডাইং ইন্ডাস্ট্রি কিংবা ওভেন ডাইং ইন্ডাস্ট্রি তুমি পাবা না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা পয়েন্ট। তো সেজন্য টেক্সটাইলের ইয়েটা অবশ্যই বাংলাদেশের মতো না। টেক্সটাইলের ইউনিভার্সিটি অবশ্যই আছে, ডিপার্টমেন্টও আছে, বাট আমি এটাও বলতে পারি যে এখানে একটা ইউনিভার্সিটি আছে, নাম ছিল ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ফ্লোরিডা। ওই ইউনিভার্সিটিতে টেক্সটাইল ডিপার্টমেন্ট ছিল, এখন নাই, বন্ধ হয়ে গেছে। কেন? মনে করছে যে না, এখানে ইনভেস্ট করে আমার লাভ নাই। সো দিস ইজ রিয়ালিটি, ঠিক আছে? অবশ্যই তোমাদের হাতে এখনো সময় আছে, তোমরা রিয়েলিটি চিন্তা করে আসবা। আচ্ছা, এবার হচ্ছে তুমি যেটা বললা, একজন প্রশ্ন করছে যে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ওয়ে কি? সেটা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ওয়ে হচ্ছে আহ, আচ্ছা, এটা একটা স্লাইড মনে রাখছি আমি। আচ্ছা, অন্য ডিপার্টমেন্ট বলতে আমি যদি বলি ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, তারপরে পলিমার সায়েন্স, সাধারণত এগুলোতে যাওয়ার জন্য তোমার এক্সট্রা কোনো কোর্সের ঝামেলা নাই, ঠিক আছে? আমাদের বুটেক্সের সিনিয়ররা ম্যাটেরিয়াল সায়েন্সেও গেছে, ন্যানোটেকনোলজিতেও গেছে, পলিমার সায়েন্সেও আসছে। এখানে ক্রেডিটের কোনো প্রবলেম নাই। ক্রেডিটের প্রবলেম আছে মেকানিক্যালে। যদি মেকানিক্যাল আসতে চাও, কিছু ইউনিভার্সিটিতে তোমার ক্রেডিটের একটা ঝামেলা আছে, যেমন ইউনিভার্সিটি অফ অ্যালাবামা। ওখানে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স আর হচ্ছে এই কি বলে মেকানিক্স, বলবিদ্যা যেটা, ওইটার 9 ক্রেডিট লাগে। কিন্তু আবার এমন ইউনিভার্সিটি আছে যেখানে লাগে না, যেমন ক্লেমসন ইউনিভার্সিটিতে আমাদের ফেব্রিকেরই 43 বছর এক বড় ভাই আছে। তো উনি কিন্তু টেক্সটাইল থেকে মাস্টার্স ছাড়াই সরাসরি পিএইচডি তে আসছে। কিভাবে আসছে? রিসার্চ দিয়ে। উনি রিভিউ পেপার পাবলিশ করেছে, সম্ভব রিভিউ পেপার পাবলিশ কোন টপিকের উপর করছে আমি ভুলে গেছি, কিন্তু উনি পাবলিশ করেছে এবং উনি প্রফেসরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, রিভিউ পেপার আমি পাবলিশ করেছি, নাও এই জিনিসের উপর আমার নলেজ আছে। সো ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন, এর ইনফরমেশন আমি জানতাম না, যদিও এটা আমি অ্যাড করছি। আচ্ছা, তো সে এটা মানে প্রফেসরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে হি ইজ এ গুড ওয়ান, হি ক্যান ডু দিস এক্সপেরিমেন্ট থিংস। আর কম্পিউটার সায়েন্সের বিষয় হলো, কম্পিউটার সায়েন্সের ক্যালকুলাস আর প্রোগ্রামিং এটা লাগে। যেমন আমাদের এক বুটেক্সের সিনিয়র ভাই, উনাকে নেয়ার জন্য একজন প্রফেসর মোটামুটি কমপ্লিট রাজি হয়ে গেছিল কম্পিউটার সায়েন্সে, বাট ডিপার্টমেন্ট না করেছে। ডিপার্টমেন্ট বলেছে না, টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিব না, এরকম। তো প্রফেসর তাকে সলিউশন দিয়েছে, তুমি কম্পিউটার সায়েন্সের উপর একটা মাস্টার্স করে ফেলো, তারপর তুমি আসো। সো এটা হচ্ছে তার রাস্তা, ঠিক আছে? সে যদি চিন্তা করতো যে আমি এটাই করব, দেন সে একটা প্রাইভেট থেকে বা কোনো জায়গা থেকে মাস্টার্স করে দেন আসতো। ওকে, ডিপার্টমেন্ট সুইচ করলে, আচ্ছা এই মেসেজটা আমি পুরোটা পড়তে পারছি না কেন, মানে মেসেজটা অর্ধেক আসছে। আচ্ছা, ডিপার্টমেন্ট সুইচ করলে ভার্সিটি থাকা অবস্থায় কিভাবে রিসার্চ ফিল্ডে রিসার্চ শুরু করতে হবে? ও ওকে, এটা আমি কি বললাম। আচ্ছা, এই ডিপার্টমেন্ট সুইচ করাটা এটা কিন্তু খুব একটা ইয়ে না, মানে এটা একটা ডিসিশন, ঠিক আছে? আমি কিন্তু মানে অ্যাজ এ সিনিয়র হিসাবে আমি তোমার লাইফেও কিন্তু ওরকম ডিসিশন দিতে পারবো না, কারণ প্রত্যেকের রিকোয়ারমেন্ট, তার ফ্যামিলি, রিলেটিভ সবকিছু একটা বিষয় আছে। তো আমি তোমাকে বললাম যে তুমি
টেক্সটাইল একদমই বাদ দাও, তুমি অন্য সাবজেক্টে আসো। এখন তুমি মনে করো টেক্সটাইলের ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়ে গেছো, কিন্তু তুমি অন্য ডিপার্টমেন্টে আসার কথা চিন্তা করে এটা তুমি স্কিপ করলা, দেন মনে করো 2 বছর চলে গেছে, এরপর আর কোনো ইয়ে নাই, কি বলে, কোনো ফান্ডিং এর অপশন নাই, কারণ দিন দিন তো কঠিন হচ্ছে। তখন তুমি চিন্তা করলে তাহলে তো আমি 2 বছর আগে টেক্সটাইলে গেলে ভালো হতো। কাজে এরকম আমি যে এখানে একটা কথা বললাম, এটা একদম পুরো হার্ড বিশ্বাস করে নিতে হবে এরকম কোনো কিছু না, কারণ নিজের লাইফের ডিসিশন তোমাকে নিতে হবে, বিকজ ইউ আর রেসপন্সিবল ফর দিস কনসিকুয়েন্স, বাকিরা কেউ রেসপন্সিবল না। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বললাম, ধরো আমি তো ধরো টিএনডি স্টুডেন্ট ছিলাম, তা আমার চিন্তাধারা একটু ওই টাইপের, সেজন্য আমি কি লিখলাম যে লার্ন নিউ সফটওয়্যার, যে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস টুল আছে, মলিকুলার ডাইনামিক্স আছে, ল্যাম্পস আছে, এনসিস আছে, তুমি এই জিনিসগুলা শেখা শুরু করো ইউনিভার্সিটি বুটেক্সে থাকা অবস্থায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমার সাথেই আসছে আমার 1 বছর জুনিয়র সৌরভ, সেই বুয়েটের মেকানিক্যাল। তো বুয়েটের মেকানিক্যাল থেকে ওদেরকে মলিকুলার ডাইনামিক্স এর উপর কোনো কোর্স করানো হয় না, বা ওদেরকে কখনো এই যে ল্যাম্পস সফটওয়্যার, যেটা লার্জ স্কেল ম্যাসিভলি মলিকুলার প্যারালাল সিমুলেটর ল্যাম্পস, তো ল্যাম্পস এর উপর ওদেরকে কোনো কোর্স করানো হয় না। কিন্তু বুটেক্সের বুয়েটের ওরা ওরা নিজেরাই এই জিনিসটা শিখে ওরা কাজ করতে পারে, জাস্ট নিজেরাই শিখেছে, সিনিয়র বড় ভাইরা শিখেছে, জুনিয়রদের শিখিয়ে গেছে, সেই জুনিয়ররা তাদের জুনিয়রদের শিখিয়েছে, এভাবে এখন ওদের ওদের ওখানে ওরা এই জিনিসগুলো পারে। এবং সে এই ল্যাম্প সফটওয়্যার দিয়েই পিএইচডি ক্র্যাক করেছে, সে এখানে এসে ল্যাম্পস নিয়ে কাজ করতেছে। ল্যাম্পস নিয়ে তুমি ধরো মলিকুলার মানে একদম মলিকুল লেভেলের সিমুলেশন করতে পারবা, কিভাবে ওখানে কোন একটা আয়ন, ধরো লিথিয়াম আয়ন বা এগুলোকে কিভাবে ধরো তুমি ক্যাচ করতে পারবা, এইসব জিনিস তারা সিমুলেট করে। সো সে কিন্তু তোমার আন্ডার গ্রেডের কোন রিসার্চ কোর্স থেকে বেনিফিট পায় না, সে এটা শিখে এসছে। ঠিক আছে। তো আমার কথা হলো যে সফটওয়্যার শিখা একটা ভালো জিনিস, সফটওয়্যার শিখা উম আচ্ছা, টিএনডিএম এর কথায় আমি আসতেছি। সফটওয়্যার শিখা একটা খুবই ভালো জিনিস। সফটওয়্যার এমন জিনিস যেটা শিখলে তুমি কম ভুলবা, কিন্তু তুমি একটা ধরো মার্কেটিং এর উপর অনলাইন কোর্স করো, তুমি ভুলে যাবে। আমি যেটা ফেস করছি, সেজন্য সফটওয়্যার শিখা ভালো। আচ্ছা, টিএনডিএম থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যাবে কিনা? আচ্ছা, আমি আপাতত মানে আমার ফ্রেন্ডরা বা এরা কেউ পারে নাই, কিন্তু যাওয়া যাবে না এরকম অসম্ভব না। যেমন আমার সাথে এই যে আমাদের এক সিনিয়র ভাই এসছে, উনি 43 বেসের, উনি অবশ্য ওয়েট প্রসেসের, কিন্তু উনি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। সো তার মানে হচ্ছে এই যে আমি একদম ফার্স্টে তোমাদেরকে যে 3টা স্লাইড মানে 3টা ইয়ে দেখিয়েছি, রেজাল্ট, টেস্ট স্কোর, এবং আরেকটা হচ্ছে রিসার্চ। তো এই 3টে স্কোর দেখো, উনি উনার আন্ডারগ্রেড টেক্সটাইল, এরপর উনি আবার একটা মাস্টার্স বুয়েট থেকে করছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সে তার একটা দিকে স্ট্রং করে ফেলেছে। সেই সাথে তোমার ওই কি বলে রিসার্চ পেপার পাবলিশ করেছে কি নিয়ে, কেমিক্যালের উপর। একদম কেমিক্যালের উপর করতে হবে তা না, ফাইবার নিয়ে কাজ করো, ফাইবারের উপর ট্রিটমেন্ট করলে ওটাও তো কেমিক্যালের উপর পড়ে। তুমি তো বলতে পারবা যে হ্যাঁ, ফাইবারের উপর আমি একটা ট্রিটমেন্ট করেছি, সো আই নো অ্যাবাউট দ্য কেমিক্যাল, যে যে এবং আমি জানি যে এই কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করলে ফাইবার কি হবে। ঠিক আছে। একদম না যে তোমাকে একদম বিকার টাইট্রেশন করে সলিউশন করে কেমিক্যালে কাজ করতে হবে। তো সেই 3টা এলিমেন্টের উনি 2টা স্ট্রং করে ফেলেছে, দেন আইএলটিএস জিআরই স্কোর ইজ এ ফর্মালিটি। তো ওই 3টা জিনিস হচ্ছে মেইন, তুমি যেমনি হোক ওই 3টা জিনিসের উপর জোর দাও। ঠিক আছে, তুমি ডিপার্টমেন্ট সুইচ করতে চাও, ওই 3টা জিনিসই আসবে, সেটা হচ্ছে রিসার্চ, আন্ডার গ্রেডের রেজাল্ট বা মাস্টার্স এর রেজাল্ট যদি করতে পারো মাস্টার্স, এন্ড আরেকটা হচ্ছে টেস্ট স্কোর। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, ও আচ্ছা ভালো কথা, এই যে বুয়েটের মাস্টার্স, এটা আবার আমি বললাম উদাহরণ হিসেবে, কিন্তু তোমরা যদি কেউ ডিসিশন নাও যে বুয়েটে মাস্টার্স করবা, অবশ্যই চিন্তা ভাবনা করে করবা, কারণ মাস্টার্স কিন্তু আন্ডারগ্রেডের মতন না। আন্ডারগ্রেডে তুমি ভর্তি হয়েছো, আন্ডারগ্রেডে তুমি 4 বছর পর তুমি পাশ করে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা কম্পালসারি থিং। আন্ডারগ্রেডে তোমার রেজাল্ট কেউ আটকে রাখতে পারবে না যদি তুমি পড়াশোনা করো, যদি তুমি ফেল না করো। কিন্তু মাস্টার্স এর এরকম না। মাস্টার্স তোমাকে ডিগ্রি দিবে কি দিবে না কমপ্লিট ডিপেন্ড করতেছে তোমার সুপারভাইজারের উপর। তোমার সুপারভাইজার চাইলে তোমাকে মাস্টার ডিগ্রি আটকে রাখতে পারে, সেই জিনিস কিন্তু বুয়েটে আছে কিনা আমি শিওর না। তো তোমরা অবশ্যই খবর নিয়ে ওইরকম সুইটেবল প্রফেসর পেলে তারপরে একটা ডিসিশন নিবা, কারণ অবশ্যই তুমি যখন আন্ডারগ্রেড শেষ করবা, তখন তোমার এই যে চাকরি, নাকি তুমি মাস্টার্স করবা, নাকি দুইটাই করবা, নাকি কমপ্লিট চাকরি বাদ দিয়ে মাস্টার্স করবা, এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার পার্সোনাল অবস্থার উপর। ঠিক আছে, সব চিন্তা করে একটা ডিসিশন নিবে।
ওকে, আচ্ছা আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি, সো প্রশ্নগুলা দেখে আনসার দেওয়ার চেষ্টা করি। রিসার্চের জন্য কোন কোন সফটওয়্যার স্কিল রাখা ভালো? আচ্ছা, এটা কমপ্লিট ডিপেন্ড করতেছে তুমি কোন রিসার্চ, কোন ফিল্ডে রিসার্চ করছো তার উপর। কেউ যদি কেমিক্যাল নিয়ে রিসার্চ করে সেখানে এইসব এনসিস, তারপরে হচ্ছে যে ফিনিট এলিমেন্ট অ্যানালাইসিস, এগুলো না। ফিনিট এলিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে তোমার হচ্ছে যে বলবিদ্যা, যেটা এই যে ধরো মনে করো এই পেন্সিলটার এদিক দিয়ে এখানে প্রেসার দিলে এখানে কি হবে বা কোন জায়গায় ব্রেক হবে। তো কেউ যদি চিন্তা করে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট টাইপ কাজে যাওয়া, কম্পোজিট টাইপের কাজে যাওয়া, ওর 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 জন্য ফিনিট কি বলে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস এটা লাগবে, এনসিস লাগবে। ঠিক আছে। আর কেউ যদি ধরো একদম মলিকুল লেভেলের সিমুলেশনে আসে তখন ল্যাম্পস লাগবে। সো ইটস কমপ্লিট ডিপেন্ড অন, মানে কি বলে, কমপ্লিটলি ডিপেন্ড অন তুমি কোন জায়গায় যেতে যাচ্ছ। আচ্ছা, ক্যান ইউ প্রোভাইড ইউর লিঙ্কডইন আইডি? হ্যাঁ হ্যাঁ শিওর, লিঙ্কডইন আইডি দিতে অসুবিধা। আচ্ছা, জিআরই প্রফেশনালিটি টেস্ট গুলার প্রিপারেশন কখন থেকে নিলে ভালো? আচ্ছা, এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তুমি আসলে কতটা দুর্বল। ঠিক আছে। তুমি যদি খুব স্ট্রং হও, তুমি ম্যাথও ভালো, তুমি ইংলিশও ভালো, তাহলে তোমার জিআরই আইএলটিএস এ খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমার পার্সপেক্টিভ যেটা, আমি আসলে ইংলিশে খুবই দুর্বল। আমি যখন ইংলিশে স্পিকিং দিতে গেছি, আমার কি মানে কথা মুখে আসে না। যেমন আমার মানে কথা মুখ দিয়ে আসতে হলে আগে তো আমাকে ইংলিশের চিন্তা করতে হবে। আমি চিন্তা যদি বাংলায় করি, বাংলায় চিন্তা করে ইংলিশে কনভার্ট করে এরপর আমি ইংলিশ বলবো, ততক্ষণে আমার অনেক সময় চলে যাবে, আমার স্কোর কমে যাবে। ঠিক আছে। তো এই সমস্যা আমি ফেস করেছি। তো এটা যেহেতু আমার আইএলটিএস জিআরএস তো দুইটা কোনোটাই ভালো না, সেজন্য তোমার জায়গায় আমি থাকলে আমি অনেক বেশি সময় দিতাম আইএলটিএস জিআর এর জন্য। তো তোমার নিজের স্কোর যদি ভালো হয়, তুমি যদি মক টেস্ট দিয়ে দেখো তোমার আইএলটিএস স্কোর ভালোই, দেন তোমার খুব বেশি সময় ওটার পিছনে দেওয়া লাগবে না আর কি। বাট এইটা আসলে আমি কখন থেকে নিতে হবে ভালো হবে বলতে, এটা এরকম কোনো ফিক্সড সময় নাই আর কি। আচ্ছা, টিএমডিএম থেকে বের হয়ে কেমিক্যাল ম্যাটেরিয়াল সায়েন্সের উপর মাস্টার্স করা যাবে? হ্যাঁ, টিএমডিএম থেকে ম্যাটেরিয়াল সায়েন্সের উপর মাস্টার্স, আইপি থেকে আমার ফ্রেন্ড ম্যাটেরিয়াল সায়েন্সের উপর মাস্টার্স করছে, অ্যাপারেল থেকে করছে। তো অবশ্যই টিএমডিএম থেকে করে যাবে। আই থিঙ্ক, আমি জানি না এখানে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে। আর কোন সাবজেক্টটা ভালো হবে, এই এগেইন এই জিনিস হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোনটার উপর যেতে চাচ্ছ। তবে হ্যাঁ, এটা বলা যায় কেমিক্যালের আর কেমিক্যালের অপরচুনিটি সবচেয়ে বেশি, দেন এরপরে ম্যাটেরিয়াল আসতেছে, তারপরে টেক্সটাইলের কথা আসতেছে, কেমিক্যালের অপরচুনিটি বেশি। ঠিক আছে। এটা কথা সত্য। এটা আমি জানতাম না, পরে আমি এনে আসার পর জানলাম যে কেমিক্যালের অপরচুনিটি ভালো, তাদের স্যালারি ট্যালারি ভালো। এবং কারণ তুমি বুঝতেছো যে কেমিক্যালের রিসার্চ করার জন্য তোমার একদম খুব পাওয়ারফুল ল্যাব লাগবে না। কিন্তু তুমি মেকানিক্যালের যদি একটা রিসার্চ করতে চাও, কম্পোজিটের রিসার্চ করতে চাও, তোমার ভালো পরিমাণ র মেটেরিয়াল লাগবে। তো এবং তোমার বিশাল বিশাল মেশিন লাগবে, বিশাল মেশিন না হলেও তোমার মোটামুটি মেশিন লাগবে। আর ন্যানো কম্পোজিট নিয়ে কাজ করতে গেলে ওটা তো আরো প্যারা, তোমার একদম পিওর কেমিক্যাল কিনে আনতে হবে। ঠিক আছে। সো এই জিনিস। আচ্ছা, তাহলে আমি মোটামুটি সব প্রশ্নের এখানে আনসার দিলাম। আর আরো কারো কোনো প্রশ্ন থাকলে বল, বা এনিথিং। হাসান আল মাহমুদ হাত তুলেছো, বাট আমি কিছু দেখছি না আর কি, কিভাবে তোমার প্রশ্নের আনসার দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, অ্যাপারেল থেকে যদি আমি মেকানিক্যাল কোনো সাবজেক্টে যাই, সেটার প্রসেসটা কি হবে? আচ্ছা, প্রসেস বলতে ওই যে তিনটা জিনিসের কথা বললাম আমি, সিজিপিএ, রেজাল্ট, আর হচ্ছে তোমার টেস্ট স্কোর, সব ঘুরে ফিরে ওইটাই। তুমি যদি মেকানিক্যালে যেতে চাও, তোমার মেকানিক্যাল রিলেটেড কোন একটা, মানে প্রফেসরকে বুঝাতে হবে যে তুমি মেকানিক্যালের এই কোন একটা জিনিস পারো। ঠিক আছে। যেমন আমাদের ব্যাচেরই একজন অ্যাপারেল থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গেছে। কিভাবে গিয়েছে? সে কেমিক্যালের উপর কাজ করেছে, রিভিউ পেপার লিখেছে, দুইটাই করেছে। নাও সে প্রমাণ করছে যে সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য পারফেক্ট। তুমি মেকানিক্যালে যেতে হলে তোমার এরকম জিনিসটা প্রমাণ করা লাগবে। আর এখন কথা হলো, যদি আমি না পাই, রিসার্চের সুযোগ না পাই, তাইলে অ্যাটলিস্ট কি করা যায়? অ্যাটলিস্ট আমি ধরি যদি এরকম কোনো রিসার্চের সুযোগ না পেতাম, তাহলে আমি মনে হয় এরকম সফটওয়্যারই শিখতাম, আর পারলে একটা রিভিউ পেপার লেখা ট্রাই করতাম। ঠিক আছে। ভাই এটা সরাসরি কি দিয়ে, পিএইচডি তে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ বলো, আরেকবার বলো। ভাই সরাসরি কি পিএইচডি তে যাওয়া যাবে?
সরাসরি পিএইচডি তে, আচ্ছা পিএইচডি এমএস এর বিষয়টা অনেকটা ফান্ডিং এর উপরও ডিপেন্ড করে। তোমাকে যে প্রফেসর ফান্ডিং দিচ্ছে সে যদি মনে করে যে তোমাকে মাস্টার্সে নেবে, তাহলে তুমি মাস্টার্স এর অ্যাপ্লিকেশন পাবা। আর সে যদি চিন্তা করে না আমি মাস্টার্স স্টুডেন্ট নিব না, আমি ওকে পিএইচডি তে ভর্তি করাবো, তখন তুমি পিএইচডি দিয়ে পাবা। এখানে পুরোপুরি ডিপেন্ড করে তোমার প্রফেসরের উপর। প্রফেসরের উপর, হ্যাঁ প্রফেসর যদি চায় সে সরাসরি পিএইচডি তো নিতে পারে। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি ভাই। আপনি কি এখনো কম্পিউটার বিষয় নিয়ে কাজ করতেছেন? আমি এখনো কম্পিউটার বিষয়ে আছি আপাতত। আচ্ছা ভাই, আপনার সাথে তো আমার কাজের কিছুটা রিলেট আছে। আপনার মানে কন্টাক্ট বা কিছু একটা লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিয়ে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ লিঙ্কডইন অ্যাকাউন্ট, আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে কিভাবে দিব? লিঙ্কডইন অ্যাকাউন্ট, আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। এখানে চ্যাট বক্সে দিলে কি আসবে কিনা কে জানে, দেখি কি করা যায়। এটা তো ফিডে। আচ্ছা দাদা, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট পরে হচ্ছে ওদেরকে প্রোভাইড করে দিব না? হ্যাঁ সমস্যা নেই, লিঙ্কডইন অ্যাকাউন্ট পরে দিয়ে দিও। আর আচ্ছা 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 ভাইয়া, ইট ইজ পসিবল টু সুইচ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফর ইলেকট্রিক্যাল। আচ্ছা ইলেকট্রিক্যাল, এটাতে আমি শিওর না। ইলেকট্রিক্যালে যাওয়া যাবে কিনা আমি শিওর না। ইলেকট্রিক্যালে মনে হয় যাওয়া যাবে না। ঠিক আছে, আমি আমি শিওর না, আমি এখনো কাউকে দেখি নাই এরকম কোন সিনিয়র, বা আমারও এরকম কোন সিনিয়র সাথে পরিচয় নাই যে টেক্সটাইল থেকে সরাসরি ইলেকট্রিক্যালে গেছে। আচ্ছা আমি মনে হয় একজন জুনিয়র দেখেছি, সে বোধহয় চায়নাতে টেক্সটাইলে ইলেকট্রিক্যালে চলে গেছে, চায়নায় না কোরিয়াতে, এটা আমি শিওর না। বাট ইউএসএ তে দেখি নাই, এতটুকু বলতে পারি। ওকে, আচ্ছা কখন থেকে রিসার্চ শুরু করা উচিত, তার জন্য কি কি শেখা লাগবে আগে থেকে? আচ্ছা রিসার্চের জন্য আগে থেকে কোনো কিছু শেখা লাগবে বিষয়টা এরকম না। রিসার্চ কথা হলো যে তুমি একটা কাজ শুরু করলা এবং সেটা শেখার জন্য তুমি যেসব বাধা পাবা বা যেসব বাধা পাবা ওই জিনিস তুমি শিখে নিবা। যেমন ধরো ওভারলিফ হচ্ছে একটা ল্যাটেক্স যেখানে আমরা পেপার লিখি। তো ওইটা শিখে তারপর রিসার্চ করেছি, বিষয় এরকম না। রিসার্চের মতো চলছে, যেটা আমার দরকার সেটা ওই সময় শিখে নিতে হবে। এটা হচ্ছে কমপ্লিট রিসার্চের উপর। আর কবে থেকে শুরু করা উচিত, তোমার সময় থাকলে যত as early as possible। ঠিক আছে, তবে অবশ্যই মানে পড়াশোনার দিকে মাথা রাখবে আর কি। তারপর আর কোনো কিছু? অভিষেক ভাই, থ্যাংক ইউ হুম, হুম, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বলে ফেলেছি। থ্যাংক ইউ ফর দ্য নাইস এক্সপ্লেনেশন। ইউএসএ অ্যাপ্লিকেশনের ফুল প্রসেসটা আপনি খুবই সুন্দরভাবে ব্রেকডাউন করে এক্সপ্লেন করেছেন। স্পেশালি টিএমডিএম থেকে ফাইবার সায়েন্সে সুইচ করার যে ব্যাপারটা, এটা আমাদের জন্য খুব ইন্সপায়ারিং ছিল। হুম, হুম, আমাদের সেশনের একটা ইম্পর্টেন্ট ইন্টারনাল পার্ট হচ্ছে কিউএনএ সেশন। আমরা হচ্ছে অফিসিয়ালি সেটা সুইচ করার আগেই হচ্ছে পুরো সেশন জুড়ে যার যা কোয়েশ্চেন ছিল অভিষেক ভাই ইন্টারেক্টিভলি তার উত্তর দিয়ে গিয়েছে। স্টিল আমরা হচ্ছে অফিসিয়ালি একটু শিফট করব। পুরো শ্রোতাদের পক্ষ থেকে যার যা কোয়েশ্চেন আছে সব চ্যাট বক্সে দেওয়ার জন্য অনুরোধ রইল। হুম। এবং অডিয়েন্সের পক্ষ থেকে আমারও একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হ্যাঁ, হচ্ছে এই, আমরা যারা আন্ডার গ্রাজুয়েটে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছি, তারা রিসার্চের জন্য আমরা আন্ডার গ্রাজুয়েট লাইফ থেকে কি ধরনের প্রিপারেশন নিতে পারি? আচ্ছা এটা এখন যদি তোমার আন্ডারগ্রেডে বলতে যেটা আন্ডার রিসার্চের জিনিসটা একদম প্রথম থেকে নিজে নিজে শুরু করাটা একটু টাফ। ঠিক আছে, এক্ষেত্রে একজন ফ্যাকাল্টির গাইডলাইন পাওয়া গেলে এটা সুবিধা, কারণ সে ওই রাস্তা দিয়ে হেঁটেছে, সে তোমাদেরকে একটু গাইডলাইন করতে পারবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমিও ধরো রিসার্চ নিয়ে একদম কোনো কিছু জানতাম না, বা এখনো আমি যে খুব রিসার্চ করি তাও না। ঠিক আছে, বাট রিসার্চ করার যে মন মানসিকতা এটা আমাকে দিয়েছে আমার আমার ডিপার্টমেন্টের স্যার তারিক রেজা তোহাজান এবং অনুপম স্যার। তো উনারা এই জিনিসটা, এই কালচারটা আসলে শুরু করেছে টিএমডিএম এ, পরে আমি ওই জিনিসটাই অ্যাড হয়েছি। ঠিক সেম ভাবে ধরো আমাদের ডাইস কেমিক্যালের যারা স্যাররা আছে উনারাও যথেষ্ট ভালো রিসার্চ করে, ঠিক সেম ভাবে ইয়ানেও আছে। এরকম প্রত্যেক ডিপার্টমেন্টেই রিসার্চ হয় এবং এখন আরো বেশি হয় আগের থেকে। তো আমার মতে প্রথমে ফ্যাকাল্টিদের সাথে কন্ট্যাক্ট করো, এবং ফ্যাকাল্টিরা তোমাকে প্রথমেই একদম কাজ দিয়ে দেবে তা না। প্রথমেই ধরো অল্প কিছু একটা বললো এবং তুমি চেষ্টা করবে এটা ভালো মতো রেসপন্স করতে। এবং এই যে গত সেশনে
এই অনেক কুমার সুজয় ভাইও একজনের কথা বলেছে, সে সে আমাদের ব্যাচেরই, সে একদম ফার্স্ট ইয়ার থেকে রিসার্চ শুরু করেছে। কিভাবে? প্রফেসর মানে আমাদের প্রফেসরের সাথেই কাজ করা শুরু করেছে। এখন সে নিজে থেকেই বুঝতে পারে যে হ্যাঁ এই যে এই জায়গায় রিসার্চ করলে আসলে মানে ভালো কিছু আসবে। ঠিক আছে, সো আগে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে তোমার আইডিয়া, তোমার জায়গাটা ফিক্সড করো, কারণ কেমিক্যাল এক লাইন, কম্পিউটার সায়েন্স এক লাইন, মেকানিক্যাল আরেক লাইন। ঠিক আছে, কমপ্লিট ডিফারেন্ট জিনিস। ওই হিসাব করে তোমার আগাতে হবে আর কি। থ্যাংক ইউ ভাই। লাস্ট একটা কোয়েশ্চেন, হুম। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়াটা কি খুব টাফ? কতটা টাফ? আচ্ছা, টাফ বলতে প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে সাধারণত কেউ এই আসে। তো গত বছর আমরা এসেছি, বুটেক্স থেকে এসেছি 3 জন, একজন নিটার থেকে এসেছিল। তো উনাদের বাকি যে 2 জন এসেছে উনাদেরও মোটামুটি রিসার্চ ছিল, এবং ওনাদের আবার মাস্টার্সও ছিল। এটা একটা বিষয়। আমার মাস্টার্স ছিল না, তো আমার রিসার্চ ছিল। তো এখানে আসলে এভাবে টাফ বা বলা যায় না, জিনিস অবশ্যই কম্পিটিটিভ। কেন? কারণ বিশেষ করে এনসি স্টেট আমি বলবো আরো অন্যান্য জায়গা থেকে বেশি কম্পিটিটিভ। কেন? কারণ টেক্সটাইলের মানুষজন সবাই আগে এটাতেই অ্যাপ্লাই করে, বা এটার কথাই সবার আগে মাথায় আসে। ঠিক তেমন ভাবে সরি, তোমার যেসব এই বুটেক্সের অ্যালামনাই যারা এখানে মাস্টার্স করছে, মানে বুটেক্সে মাস্টার্স করছে, তারাও এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করে। সো এটা এই জায়গাটা একটু কম্পিটিটিভ। বাট আমার কথা বলবো, তুমি ওই ওই আমি যে উদাহরণটা দিলাম, অর্থাৎ একই ডিপার্টমেন্টেরই 3টা রিসার্চ গ্রুপ কিন্তু 3 ধরনের। ঠিক আছে, তাদের স্ট্রেংথ তো অবশ্যই 3 ধরনের হবে। যে হার্ডার এলিওলা নিয়ে কাজ করছে, সে তার নলেজ এক ধরনের হবে। যে কার্বন নেগেটিভ, তার নলেজ এক ধরনের। আর যে ফ্যাশন প্রেডিকশন করছে বা স্ট্যাটিস্টিক্স প্রেডিকশন করছে, তার নলেজ এক ধরনের হবে। তুমি আমার আমার পারসেপশন হলো যে তুমি যদি ক্যাপাবল হও এবং তোমার যদি নলেজ থাকে, তাহলে তুমি আসতে পারবা এবং তোমার পরের রাস্তাও ভালোই হবে। ঠিক আছে, সো নলেজ তোমার লাগবেই, আইদার হোক, তোমার যেভাবে হোক গ্যাদার করা লাগবে। থ্যাংক ইউ ভাই। এখন আমাদের বোটেক্স সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট আপু তাসমিয়া আপু আসবেন। আমি অনুরোধ করছি তাসমিয়া আপুকে তোর নেওয়ার জন্য। আচ্ছা, আমি কি স্ক্রিনটা অফ করে দিব, শেয়ারটা অফ করে দিব? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, শুরু থেকে শুনলাম খুবই ইনফরমেটিভ সেশন ছিল, এন্ড স্টুডেন্টরা অনেক হেল্প পেয়েছে আপনার থেকে, এন্ড আশা করি সামনেও আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা স্টুডেন্টদের যদি কোনো ধরনের হেল্প লাগে আপনার থেকে আমরা পাবো। আহ, চেষ্টা করব। জি ভাইয়া, তো আপনি যদি পারমিশন দেন, আমাদের হচ্ছে এখন একটা প্রোগ্রামের হচ্ছে রেজিস্ট্রেশন চলছে, আমি একটু আমাদের প্রোগ্রাম নিয়ে কথা বলতাম তাহলে। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো আমাদের হচ্ছে রিসেন্টলি আমরা আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল প্রোগ্রাম লঞ্চ করেছি, টেক্সট টাইটান্স। তো এটা নিয়ে একটু কথা বলতাম। আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন চলছে 3টা সেগমেন্টের উপর: পোস্টার প্রেজেন্টেশন, দেন কুইজ, এন্ড হচ্ছে আমাদের ট্রেজার হান্ট। তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের আন্ডারগ্র্যাড সবাই হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। আমাদের হচ্ছে ডিটেইল সবকিছু আমাদের ইভেন্টের পেজে দেওয়া আছে, এন্ড আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে 2 তারিখ পর্যন্ত। আশা করছি তোমাদের যেমন আজকে পার্টিসিপেশন পেয়েছি সেশনে, আমাদের আপকামিং হচ্ছে ইভেন্টস এন্ড প্রোগ্রাম গুলাতেও সেভাবে পার্টিসিপেশন পাবো তোমাদের থেকে। এন্ড ইভেন্ট নিয়ে যে কোনো কিছু জানতে তোমরা আমাদের যে কোনো কাউকে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। হুম। তাই এই ধরনের ধরো পোস্টার প্রেজেন্টেশন বা এগুলো করলে মানে মানে লস নাই, শুধু লাভই আছে ধরতে গেলে। কেন? কারণ তুমি পরবর্তীতে যখন এই যে এসওপি এলওআর গুলো লিখবা, তুমি লেখার টপিক খুঁজে পাবো যে হ্যাঁ আমি এই কাজটা করছি। ঠিক আছে, কাজে যত বেশি কাজ তোমার ওই জিনিসগুলো লেখা তত বেশি ইজি হবে তোমার জন্য। জি ভাইয়া, আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে এনকারেজ করার এই কাজগুলাতে। এই জন্যই সবসময় ছোট বড় ইভেন্ট নামানো, সেশনস এন্ড প্রোগ্রামস করা। সো আমরা আশা করি আমাদের সাথে থাকলে স্টুডেন্টরা অনেক হেল্প পাবে এবং তাদের ক্যারিয়ার বিল্ড আপ এন্ড সবকিছুর জন্য অনেক ভালো গাইডলাইন পাবে। হুম হুম, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মামুন মনে হয় কিছু বলতে চাচ্ছে। ভালো। আচ্ছা ভাইয়া, রিসার্চের পরে পিএইচডি শেষ করার পরে জব সম্পর্কে যদি কিছু একটু বলতেন। এটা হচ্ছে কঠিন প্রশ্ন। ঠিক আছে, এই যে আমি বললাম না যে একই ডিপার্টমেন্ট থেকে ধরতে গেলে 3 জায়গায়। তো জবের বিষয়টা হচ্ছে, তুমি জব খুবই কম্পিটিটিভ। ঠিক আছে, এখানে
এখানে জবের থেকে ইন্টার্নশিপ আরো বেশি কম্পিটিটিভ। তোমার বুয়েটের যারা এখানে আছেন, যারা এখানে কেমিক্যালে মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, ওনারাও এখানে ইন্টার্নশিপে রিজেক্ট হয়, ঠিক আছে? সো রিয়ালিটি ইজ অলওয়েজ কঠিন। বাট আমাদের বিষয় হলো সেটা হচ্ছে যদি নলেজ থাকে তখন তুমি কোনো না কোনো কিছু ক্র্যাক করতে পারবাই। জব মার্কেট অবশ্যই কঠিন, কেন? সহজ বাংলা কথায় যেটা, কারো পকেট থেকে টাকা বের করা এত সহজ না। এটা এটা বাংলাদেশের জন্য সত্য, এটা ইউএস এর জন্য সত্য। তো ওই জব নিয়ে এখনই প্যারা নিয়ে লাভ নাই, কারণ তুমি একসাথে এতগুলো প্যারা নিও না। আমার এই হলো ইউএস এর জব নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নাই, বাট তোমার নলেজ গেদার করতে হবে, এই জিনিস তুমি মাথায় রাখো, এটা তোমাকে নিতেই হবে, দেন তুমি জব ক্র্যাক করতে পারবা। ও ভালো কথা, তুমি চাইলে লিঙ্কডইনে ধরো এখানে যেসব কোম্পানিগুলো আছে ওই ধরনের জবও দেখতে পারো, বাট যদি তোমার সময় থাকে তখন তুমি এখানে জবগুলো দেখবা যে এরা আসলে কি কি স্কিল চাচ্ছে। যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো জবের মধ্যে ওই ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে কমসল, এই সফটওয়্যার গুলোর চাই, ঠিক আছে? আবার অন্য কোনো জব হলে সেটার আলাদা, কি বলে, মানে তাদের স্কিল আলাদা। তো তুমি অবশ্যই দেখতে পারো এই বিষয়ে লিঙ্কডইন ইজ ওপেন। বাট আমি আসলে এখন অত প্রো না যে সরাসরি তোমাদেরকে মানে জব নিয়ে একটা সাজেশন দিব, বাট এটা বলতে পারি যে রিয়েলিটি ইজ টাফ। থ্যাংক ইউ ভাই, আমরা সেশনের একদম শেষে চলে এসেছি। অভিষেক ভাই, আপনাকে আপনার প্রিসিয়াস টাইম থেকে আমাদেরকে গাইড করার জন্য অন্যরকম একটা ধন্যবাদ। আশা করি আমরা জুনিয়ররা একদিন আপনার মতোই গ্লোবাল স্টেজে কোডেক্স রিপ্রেজেন্ট করতে পারবো। অবশ্যই। শ্রোতাদের আমি সকলকে অনুরোধ করব যে যেখানেই আছি নিজের ক্যামেরাটা অন করব। আমরা আমাদের সম্মানিত অতিথির সাথে একটা ভার্চুয়াল গ্রুপ ফটো নিতে যাচ্ছি। তো সুতরাং সবাই 1 মিনিটের জন্য নিজের ক্যামেরাটা একটু অন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমাদের গ্রুপ ফটো নেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। স্টে এথিক্যাল, স্টে প্রফেশনাল। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।